তিনটা অথরিটি একজন ম্যানেজারকে, একজন লিডারকে পারফেক্ট ম্যানেজার করে। একটা হচ্ছে অথরিটি অফ পাওয়ার, নাম্বার 2 অথরিটি অফ নলেজ, অ্যান্ড ফাইনালি অথরিটি অফ পার্সোনালিটি। মানুষের সাফল্যের সাথে ইকিউ আর আইকিউ যদি কম্পেয়ার করা হয় তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের বেশি তারা সফল হয় বেশি। রাইট। টিমের কলিগদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক তৈরি করা, সে ফ্রেন্ডলি হবে, নেভার ফ্রেন্ড। চ্যাপ্টার 2 তে যেতে চাই, যেটার ভিতরে লিডারশিপের অনেকগুলো থিওরি এখানে আছে। তো এখন আই এম ভেরি ইন্টারেস্টেড কি কি থিওরি আছে, থিওরির মধ্যে কনফ্লিক্ট কি আছে, কোনটা কোথায় অ্যাপ্লিকেবল, কোনটা কোথায় অ্যাপ্লিকেবল না, এটা যদি একটু এখন বলেন। হ্যাঁ, টাস্ক, টিম, ইন্ডিভিজুয়াল, এই তিনটার উপর ফোকাস করে যখন কাজ করা হবে তখনই সেই টিম সাকসেসফুল হবে। যে লিডারকে যে কোনো সিচুয়েশন দেখার সঙ্গে সঙ্গে শুনছে বা দেখছে, আর তার ভিতর দিয়ে কিন্তু এই ডিসিশন তৈরি হয়ে যাচ্ছে। বলা হয়ে থাকে রং ডিসিশন ইজ বেটার দ্যান নো ডিসিশন। যে কোনো একটা বই পড়ি না কেন, সেই বইটার মধ্যে যা বলা আছে ওটা যেন আমি এক্সিকিউট করি আমার লাইফে। টাকা থাকলে আমি ইম্পোর্ট করতে পারি মেশিন অ্যান্ড র মেটেরিয়াল, বাট আই ক্যান নেভার ইম্পোর্ট ম্যান। আই হ্যাভ টু ডেভেলপ ম্যান। কারণ আমার কাছে মনে হয়েছে যে বই ছাড়া মানুষের জীবনে পরিবর্তনের আর কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন আশা করি। বই কথার নতুন আরেকটা পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। আমি মাহমুদুল হাসান সোহাগ। সো আজকে আমাদের পর্বে যিনি উপস্থিত আছেন ওনার নাম নজর এ জিলানি। ওনার পরিচয় সংক্ষেপে বললে উনি হচ্ছেন ফাউন্ডার এবং সিইও শার্পনার নামের একটা প্রতিষ্ঠানের। শার্পনার নামটাই বোঝাচ্ছে যে যেটা যে শার্প করে। সো উনি কাজ করেন মূলত সফট স্কিল ডেভেলপমেন্টে, কর্পোরেট ট্রেনিং দিয়ে থাকেন। এর বাইরেও ইয়াং জেনারেশনের সফট স্কিল ডেভেলপমেন্ট, তাদের মাইন্ডসেট চেঞ্জ করা, সেই জায়গাটায় উনি কাজ করে থাকেন। উনি একই সাথে একজন লেখক এখন, এবং ওনার 3টি বই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সেগুলো জানবো। আর ওনার ক্যারিয়ারের সংক্ষিপ্ত পরিচয় যদি আমি বলি তাহলে হচ্ছে উনি মানবিকের স্টুডেন্ট, বাট উনি প্রথম জব নিয়েছেন যেটা মাল্টি ন্যাশনাল একটা ফার্মাসিউটিক্যাল, ফাইজার অনেকে নাম জানেন। সেখানে প্রথমে উনি জব নেন এবং ওখানে ওনার একটা ক্যারিয়ার উনি একটা উচ্চতায় নিয়ে যান, যেটা অ্যাকচুয়ালি রিমার্কেবল বিং এ স্টুডেন্ট অফ হিউম্যানিটিস। এরপর উনি একটা বিখ্যাত বাংলাদেশের মোটামুটি পরিচিত অটোমোবাইলস কোম্পানি রানার্স গ্রুপে উনি জব করেন, এবং এটাও যেহেতু টেকনিক্যাল সাইডের একটা প্রতিষ্ঠান, দ্যাট ওয়াজ অলসো চ্যালেঞ্জিং ফর হিম। বাট ওখানে 7 বছর পর উনি ডিরেক্টর হন মার্কেটিং অ্যান্ড সেলসের, এবং এর পরবর্তীতে এরপর উনি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ সেখানে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে জয়েন করেন এবং ওখানে ক্যারিয়ার শেষ করেন। এরপরই ওনার শার্পনারের যাত্রা শুরু। সো এই খুব সংক্ষেপে তার লাইফের দীর্ঘ বোধহয় প্রায় 33 বছরের সামারি আমি বলে ফেললাম। বাট ওনার যে 3টা বই, এবং এর ভিতরে প্রথম যে বইটার নাম হচ্ছে এক্সিকিউটিভ টু এক্সিকিউটিভ ডিরেক্টর। এটা মূলত ওনার লাইফের স্টোরি নিয়ে লেখা, যে যিনি এক্সিকিউটিভ হিসেবে লাইফ শুরু করেছেন অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে লাইফ শেষ করেছেন। সো থ্রু আউট দ্য লাইফ তার লিডারশিপ রোলের ল্যাডারে একটা একটা করে উনি উপরে উঠেছেন। সো আজকে যে বইটা নিয়ে ওনার সাথে আমরা কথা বলবো, আপনারা জানেন দর্শক যে নর্মালি আমাদের গেস্ট যারা ওনারা কথা বলেন এমন একটা বই নিয়ে যে বইয়ের অনেক বড় ইম্প্যাক্ট ওনার লাইফে রয়েছে। তো উনি যে বইটা চুজ করেছেন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, লিডারশিপ ফর লিডার্স। বইটা ওনার কপি। এটা বইটার মাঝখানে আপনি দেখতে পাবেন অনেক দাগ টাগ আছে, অনেক যত্ন নিয়ে পড়া। আমি পড়লেই নর্মালি এরকম হয়, ফিজিক্যাল বই পড়লে অনেক দাগাদাগি নোটস থাকে। অ্যান্ড দেখলাম যে এখানে বইয়ের শুরুতে একটা সাইন করা, শ্রীলঙ্কাতে 2011 সালে কেনা। উনি শ্রীলঙ্কা হয়তো ট্যুর করছিলেন, তাই না? তো আমরা আজকে এই বই সম্পর্কে জানবো, এবং অ্যাকচুয়ালি এখানে আমার জন্য অনেক লেসন থাকবে যেহেতু আমি বইটা পড়ি নাই। আর যেহেতু আমি লিডারশিপ নিয়ে নিজে লিডার হওয়ার চেষ্টায় আছি ট্রুলি, এবং আরো লিডার কীভাবে গ্রো করা যায় এটা নিয়ে রিসেন্টলি আরো বেশি চিন্তা করতেছি। সো বইটা অ্যাকচুয়ালি আমিও খুব আগ্রহ নিয়ে বসে আছি এখান থেকে শেখার জন্য। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক লম্বা কথা বলে ফেলছি আপনাকে স্কোপ না দিয়ে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য, এবং আমি এক্সাইটেড এই বই থেকে আপনার থেকে জানার জন্য, শেখার জন্য এই বইয়ের লেসনগুলো। তো আমি যে কোয়েশ্চেনটা ইন জেনারেল প্রথমে সবাইকেই করি যে এই বইটাই কেন? কারণ আপনার লাইফে ডেফিনেটলি আপনি অনেক বই পড়েছেন, আমি জানি যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড। সো অনেক বই পড়েছেন, এই একটা বই যে চুজ করলেন সেই জায়গা থেকে যদি সংক্ষিপ্তভাবে আগে উত্তরটা দেন যে কেন এই বইটাই চুজ করলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যে সমাজ বা যে কালচারাল কনটেক্সটে কাজ করি সেটা আমি জানি, এবং অনেক বই পড়তে যেয়ে যখন এই বইটার বেশ কিছু জিনিস, থিওরি বলি অথবা রিকমেন্ডেশন বলি, যেটা অ্যালাইন করে গেল, আমার সাথে মিলে গেল, তখনই মনে হয়েছে না এটা আমাদের এই সোসাইটির জন্য অ্যাপ্লিকেবল। অ্যাকচুয়ালি যদি এরভাবে বলি যে অনেক বই কিন্তু ইউরোপিয়ান বা আমেরিকান বা পাশ্চাত্যের বই, সেটা বর্তমানে বাংলাতে ট্রান্সলেশন হচ্ছে, ইংরেজি বইও আসছে। বাট তাদের যে ধরনের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড বা ম্যাট্রিক্স থেকে বইগুলো লেখা, মন মানসিকতা, ভ্যালুস তাদের যা, আর
আমরা যে মানসিকতার, আমাদের যে কালচারাল ব্যাকগ্রাউন্ড, যে ভ্যালুজ, এটা কিন্তু এক না। সুতরাং সেই বইগুলো এখানে আসলে হুবহু যদি সেটাকে আমি এক্সিকিউট করতে যাই, এটা হবে না। এটা কিন্তু খুব রাইট পয়েন্ট বলছেন, যে কারণ ওয়েস্টার্ন সোসাইটি ইস্টার্ন সোসাইটির মধ্যে অনেক রকম ডিফারেন্স আছে। সো আমরা যখন একটা জিনিস পড়ি, এটা আসলে এখানে অ্যাপ্লিকেবল কিনা, এটা আসলে কিন্তু একটা বড় টেনশন। সো এখানে যিনি রাইটার, আমি তো নাম যেটা দেখলাম, আমি ওনার ব্যাকগ্রাউন্ড অত জানি না, মাইকেল উইলিয়ামস। তো উনিও তো ইস্টের লোক না, ওয়েস্টের কোপেনহেগেন, জেনেভার লোক। আচ্ছা, তারপরে তাহলে ওনার লেখাটা কিভাবে আমাদের কনটেক্সটের সাথে মিলে গেল? আচ্ছা, উনি 7 বছর ধরে 2500 সিনিয়র ম্যানেজার, সিনিয়র পজিশনের মানুষদের সাথে ইন্টারভিউ নিয়েছেন, কাজ করেছেন, গবেষণা করেছেন। সেই গবেষণার ফল এটা। এবং অনেক লিডারশিপের উপর যারা লিখেন তাদের অনেক রেফারেন্স কিন্তু এখানে আছে। এই বইটা শুধু ওনার বই না, উনি এতগুলো মানুষের, মানে সিনিয়র লেভেলের মানুষের সঙ্গে ইন্টারাকশন করেছেন। তো এটা করার পরে যেটা কনক্লুশন উনি পেয়ে গেছেন, সেটাই কিন্তু এইটা বই, যে কারণে অনেক অ্যালাইন করে আমাদের সাথে। আচ্ছা, যখন আপনি বইটা পড়লেন 2011-তে আপনি কেনা, আমি সাইন করা দেখলাম, তো 11-তে কেনার পর মোস্ট প্রবাবলি হয়তো 11-তেই আপনি পড়েছেন ধরে নিচ্ছি। এর আগে আমি অনলাইনে কিছু পড়েছি এটার উপরে। ও আচ্ছা, অনলাইনে পড়েছি। মানে এটা আপনার টার্গেটের মধ্যেই ছিল? টার্গেটের মধ্যেই ছিল। ও আচ্ছা। তো এরপরে আপনি কি ট্রুলি দেখতে পান যে আপনার লিডারশিপের ভিতরের যে চেঞ্জ তো আমরা সবসময় চেঞ্জের মধ্যেই থাকি, সেটার পিছনে এই বইয়ের ভূমিকাটাকে আপনি কতটুকু মনে করেন? অনেক অনেক অনেক। আচ্ছা, যদি আপনি যা ইনকাম করেছেন অ্যাজ এ লিডারশিপ রোলে, কত টাকা এই রাইটারকে আপনি দিয়ে দেওয়া অর্ধি মনে করেন? যেহেতু আপনি 11 সাল থেকে যদি হয়, আমার তো মানে 80% দিয়ে দেওয়া উচিত, সত্যি। হ্যাঁ, ওকে, রিয়েলি আমি ইমপ্রেসড। আচ্ছা, এই প্রশ্নটা আমি এই জন্যই করলাম যাতে ইউজাররা হয়তো আন্দাজ করতে পারে যে এই বইয়ের কত বেশি ভূমিকা আপনি আপনার নিজের ভিতরে ফিল করেন। সো আমরা তাহলে বইয়ের আলোচনার ভিতরে চলে যেতে চাই। তার আগে একটা উত্তর দিয়ে নিই, কত টাকা দিবেন। তো অডিয়েন্স হয়তো ভাবতে পারে যে কত টাকা, কিভাবে উনি তাৎক্ষণিক উত্তর দিয়ে ফেললেন। এই বইটার কোর মেসেজ হচ্ছে, এই বইটা হেল্প করবে ডেভেলপিং দ্য লিডার্স, দ্যাট লিডার্স উইল ডেভেলপ দ্য বিজনেস। লিডারশিপ ফর দ্য লিডার্স। তাহলে আমি যখন জিএম ছিলাম, ডিরেক্টর ছিলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলাম, আই হ্যাড আ বাঞ্চ অফ ম্যানেজার্স বা লিডার্স। অ্যাকচুয়ালি তারাও কাজ করেছে অন বিহাফ অফ মি। অ্যাকচুয়ালি একটু সেলিংও চলে আসে। কোম্পানির অর্গানাইজেশনের যে মালিক, উনি কিন্তু তার অবজেক্টিভটা সেল করে তার সিইওর কাছে, ডিরেক্টরের কাছে, জিএম এর কাছে। আমি এত প্রোডাকশন চাই, এত সেল করতে চাই। এর বাইরে ওনার কোনো কথা, উনি হতে পারে উনি গল্ফের মাঠে, হতে পারে তবলিগে, হতে পারে আড্ডা দিচ্ছেন না, বাট উনি দেখবেন এন্ড রেজাল্টটা কি। তাহলে হি সেলস দ্য ওইটুকুই, যে আমি এটা করতে চাই, প্রোডাকশন বা সেলস গেল। এইবার যিনি সিইও, যিনি ডিরেক্টর, যিনি এমডি হন, পেইড, ওনার কাজে ডাউন দ্য লেভেলে যাওয়া। তো এই যে ডিরেক্টর, সিইও, জিএম যাই বলি না কেন, তার ডাউন দ্য লেভেলে যারা থাকে, তো এই যে ম্যানেজাররা, লিডাররা, এরাই কিন্তু কাজটা করে দেয়। যেমন আমি যখন ফার্মা ছেড়ে অন্য একটা ইন্ডাস্ট্রিতে চলে গেলাম, টোটালি কোম্পানি চেঞ্জ করে মানুষ, কিন্তু আমি চেঞ্জ করেছি ইন্ডাস্ট্রি। আমাকে এই যে শেখ বশিরউদ্দিন আমাকে জিজ্ঞেস করেছে যে ভাই, মানুষ তো ইন্ডাস্ট্রি চেঞ্জ করে না, কোম্পানি চেঞ্জ করে, আপনি যে একেবারে 360 ডিগ্রি চলে গেলেন। আমি আই ওয়ান্ট টু টেস্ট মাই সেলফ, কারণ এটা আমার জন্য ইজি গোয়িং হয়ে গেছে। আমি একটু চ্যালেঞ্জ নিতে চাই, আমি আমার কমফোর্ট জোনের বাইরে যেতে চাই। দ্যাট ওয়াজ দ্য মেন রিজন টু চেঞ্জ দ্য অর্গানাইজেশন। আমি যখন গেলাম, আমার কলিগদেরকে একটা কথা বলার ছিল, আই উইল ডেভেলপ ইউ, ইউ উইল ডেভেলপ দ্য মার্কেটস। কোনটা করবো? অথবা আমি ইনভলভ হবো নিজের মার্কেট ডেভেলপ করে, তাহলে কিন্তু আপনাদেরকে ডেভেলপ করতে পারবো না। ঠিক এই বইয়ের একটা প্রিন্সিপাল কিন্তু এখানে আমি কাজে লাগালাম। আই ডেভেলপ দেমসেলফ, আই ট্রেন আপ দেমসেলফ। প্রচুর মানে সডিরেক্ট ট্রেনিং আমি তাদেরকে করাইছি। তো এই ট্রেনিং এ যেটা হয়েছে, এই লোকগুলো এমন ভাবে তৈরি ছিল যে ইন্ডাস্ট্রির মানুষ বলে, আমি বলবো না, দেয়ার ওয়াজ রিমার্কেবল রেভলিউশন ইন দ্যাট কোম্পানি। এত চেঞ্জ হয়েছে। এই জন্য বলবো যে ম্যাক্সিমাম বেতন আমি দিয়ে দেবো, কারণ এই জি না, ঠিক আছে, জাস্টিফাইড। সো আমি আজকে এই বইটা যেহেতু আমিও পড়ি নাই, সো আমার ইন্টারেস্ট বইয়ের মধ্যে থেকে আমি যত বেশি কিছু নিতে পারি এই সেশনের মধ্যে দিয়ে। তো এখানে তো আসলে চ্যাপ্টার দেখতে পাচ্ছি আমি 8টা। তো 8টা চ্যাপ্টার যা লেসন, এটা তো এত বেশি তো কভার করার এখন সুযোগ নাই। তো আপনি যদি একটু বলেন যে এখান থেকে আপনি কোন কোন জায়গাগুলো বা কোন চ্যাপ্টারগুলোকে একটু বেশি ফোকাস করতে চান, তাহলে আমি ওটার ভিতরে একটু বেশি ঢোকার চেষ্টা করব। না, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই একেবারে টাইমলি কোশ্চেন এটা, কারণ আমাদের এই ডিসকাশন থেকে যদি মানুষ কিছু নিতে চায়, আর একটা বই তো যদি একটা সেশনে হবেও না শেষ করা, তো মেন জায়গাগুলো ফোকাস করি আমি। 1, 2, 3টা বাদ দিয়ে 4 আর 5। আচ্ছা, 1, 2, 4, 5। ওকে, বেশি ডিসকাশনটা করব আমরা, টাইম অ্যালাউ করলে নিশ্চয়ই আরো আলোচনা করব। আমি একটু হেডলাইনগুলো পড়তে পারি। একটা হচ্ছে মানে হেডলাইনের আন্ডারে আবার 4-5টা করে সাব হেডলাইন আছে, সাব হেডলাইন পড়তেছি না। হেডলাইন হচ্ছে ক্লোজ কোয়ার্টার লিডারশিপ, এটা
শুনলেই হয়তো বোঝা যাচ্ছে না, বাট আমরা বোঝার চেষ্টা করব ক্লোজ কোয়ার্টার লিডারশিপ জিনিসটা কি। 2 নাম্বারটা বেসিক বোঝা যাচ্ছে, লিডারশিপ থিওরিজ, রোল মডেলস অ্যান্ড কমন সেন্স, লিডারশিপের যত থিওরি আছে এখান থেকে আমরা। আর 3 বাদ দিলাম। 4 নম্বরে বাই ইন নট বাইপাস, রুলস অফ এঙ্গেজমেন্ট, মেবি মানুষকে এঙ্গেজ করা না, বাইপাস না করে বাই ইন করা। ওকে, মানে বেসিকটা হয়তো ধরতে পেরেছি, বাট ভিতরে তো অনেক কিছু আছে দেখতেছি, প্রায় 6টা স্ট্র্যাটেজি বা সামথিং কিছু আছে। 5 নাম্বার হচ্ছে গ্রেট লিডার্স ডেভেলপ মোর গ্রেট লিডার্স, যেটা আপনি মাত্র বললেন যে আরো লিডার কিভাবে সে গ্রো করবে টু ম্যাক্সিমাইজ দ্য আউটকাম। ওকে, গ্রেট। সো আমি তাহলে প্রথমটাতেই যাই, যে এই যে ক্লোজ কোয়ার্টার লিডারশিপ এই জিনিসটা আসলে কি, এখান থেকে কি শেখার আছে। আর আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে এটাও জানতে চাইবো যে এই লেসন আপনার লাইফে কিভাবে আপনি হেল্প করেছে, কিভাবে ডেভেলপ করতে। ক্লোজ কোয়ার্টার লিডারশিপ বলতে বোঝাচ্ছে সাউন্ড রিলেশনশিপ উইথ দ্য টিম কলিগস। ওকে, আমি তো কেউ না আনটিল আমার এই কলিগরা আছে। আমি একটা ম্যানেজার বা লিডার যাই হই না কেন, তো আমার অস্তিত্ব এদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত। সিন্স দে আর দেয়ার, দ্যাট ইজ হোয়াই আই এম দেয়ার। হয় কি যে এদের সঙ্গে যদি ভালো রিলেশন আমার না থাকে, আমরা আরো গভীরে যাব তখন, তাহলে কোনোদিনও অবজেক্টিভটা হবে না। অর্গানাইজেশনের যে টার্গেটই থাক না কেন, সে টার্গেট বলতে কিন্তু আমরা সাধারণত বাংলাদেশে বুঝি সেলসের টার্গেট, বাট আমার অর্গানাইজেশন আমি এমনও করেছি যে মান্থলি মিটিংয়ে এইচআরকে প্রেজেন্টেশন দিতে হবে, আপনার টার্গেট কি ছিল, কি করেছেন। অনেকে অবাক হয়, হ্যাঁ, কারণ এইচআরের দায়িত্ব ছিল এতগুলো ট্রেনিং কন্ডাক্ট করানো, করতে পারছে কিনা, এই ডিপার্টমেন্টে এতগুলো মানুষের শর্ট ছিল, রিক্রুটমেন্ট করা করতে পারছে কিনা, ইত্যাদি ইত্যাদি। প্রোডাকশনের ছিল, প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ টার্গেট থাকতো এবং সবাইকে মান্থলি মিটিংয়ে প্রত্যেকটার উত্তর দিতে হতো, এবং সেটাও কিন্তু কেপিআই, রাইট। তাতেও কিন্তু উপকার হয়েছে আমার অনেক, শুধু সেলস মার্কেটিং নিয়ে না। তাহলে এই কলিগদেরকে আমি যে লক্ষ্য বা অবজেক্টিভটা দিব, সেটা এরা যদি না করে তাহলে তো আমার অস্তিত্ব নাই। বাংলাদেশের কনটেক্সটে এক্সেপ্ট এ ফিউ লিডার্স, সবাইকে আমি লিডার বলতে চাই না, দুঃখজনক এটাই যে আসলে কেন জন্য এই তখনই সাবঅর্ডিনেট বলা শুরু করি। এই ইংরেজিটা খুব অপছন্দ করি আমি, যদিও অনেক ইংরেজি বই তো আমি দেখি বাইরের। সাবঅর্ডিনেট, এই সাব শব্দটাই কেন যেন অবচেতনে সাবকনশিয়াসের মতো একটা সাব ভাব নিয়ে আসে, যে ও তো আমার চেয়ে নিচু, হ্যাঁ। তারপরে অনেকে বলে, আমি বাংলাদেশে আমার 33 বছরের জীবনে অনেক দেখেছি, আমার ছেলেরা, হাউ কাম, ও তো আমার কলিগ। যদি কলিগ বলতে লজ্জা করে অ্যাডভাইস বলতে পারি আমার জুনিয়র কলিগ। আমি কিন্তু থ্রুআউট মাই হোল লাইফ আমি তাই করেছি। আমি একটা অর্গানাইজেশনে জয়েন করার পরে এন্ট্রি লেভেল থেকে শুরু করে একটু জুনিয়র লেভেলের অনেকে রুমে আসতো, ফাইল নিয়ে বসতো না, কারণ কালচার ওখানে যারা কয়েকজন ছিলেন যারা কালচারটা এমনভাবে তৈরি করছেন বসতে দিতেন না। আমি সবার আগে বসতে দিছি। সে তো একজন হিউম্যান বিইং, মাস্টার্স পাস করেছে, সে দায়িত্বশীল একটা মানুষ, তাকে তো আমার রেসপেক্ট করতে হবে আগে। তার কাছ থেকে কাজ আদায় করতে গেলে, আদায় শব্দটা আবার ভালো না, কাজটা আমরা একসাথে মিলে করতে গেলে ওকে রেসপেক্ট করতে হবে। তাহলে ক্লোজ কোয়ার্টার রিলেশনটা হচ্ছে যে টিমের কলিগদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক তৈরি করা, কিপিং এ ডিফারেন্স। ন্যাচারালি সে ফ্রেন্ডলি হবে, নেভার ফ্রেন্ড হবে না। ফ্রেন্ড হলে আর একটা বিপদ আছে আমাদের কনটেক্সটে, আমাদের দেশে। আমি এটা আসলে প্রশ্ন করতাম, কারণ এটা অনেকের আছে, ভাই এত খাতির করলে তো আবার ঘাড়ে উঠে যায় কিনা। হ্যাঁ, আমাকে অনেকেই তুমি বলার জন্য বলে, সত্যি অনেকে ফিল করি মনে মনে কাউকে তুমি বলার জন্য, সত্যি ফিল করি। কিন্তু এতদিন এত প্র্যাকটিস ছিল, পিয়ন ড্রাইভার থেকে শুরু করে সিকিউরিটি সবাইকে আপনি বলা বা আগে সালাম দেওয়া, এই প্র্যাকটিসটা করার জন্য আমি বলতে পারি না, কারণ আপনিটা অনেক বেশি শ্রদ্ধার, এট দ্য সেম টাইম আপনার মধ্যে মনে হয় একটু দূরত্ব থাকে বাংলায়, আর তুমি হলে অবশ্যই কাছে, তুই তো একেবারে কলিজার ভিতরে চলে যায়। সো ক্লোজ কোয়ার্টার রিলেশনশিপ বলতে পরবর্তীতে আমরা দেখব ইমোশনাল ইন্টেলিজেন্সে চলে গেছে। আচ্ছা, আলটিমেটলি উনি চলে গেছেন ইমোশনাল ইন্টেলিজেন্সে। আর একটু কথা বলি, ভূমধ্যসাগরের ওই পার আর এই পার যদি আমরা এইভাবে হিসাব করি, প্রাচ্য যেটা আমাদের, প্রাচ্যের যে মন মানসিকতা, যে ঐতিহ্য এবং যে কালচারাল কনটেক্সট, আর পশ্চাতে সম্পূর্ণ আলাদা। তারা ওয়ান ফাইন মর্নিং যে কোনো মুহূর্তেই কিন্তু ইয়েস নো করে ফেলে। তাদের কারোর মধ্যে এই ইমোশনাল ইন্টেলিজেন্স যে শব্দটা ইদানিং আসছে, আমি বলি যে এই বইটা আসার আগেও তো ইমোশনাল ইন্টেলিজেন্স ছিল। ফাইজারের আমার যে বস আমাকে যখন বললেন যে জিলানি কোম্পানির জন্য তো অনেক কিছু করলে, তোমার খুলনার জমিটা একটা বাড়ি করে ফেলো, তুমি তো বাড়িটা করো, এটা কি ইমোশনাল ইন্টেলিজেন্স? এই যাও তুমি বাসায় যাও, তোমার বাচ্চাদেরকে টেক কেয়ার অফ ইট। এরকম ঢাকার থেকে যাচ্ছে না, দেখা গেল তার ব্রিফকেসের মধ্যে কয়েকটা চকলেট, সে জানে চকলেট কেনার ক্ষমতা আমারও আছে, স্টিল দেন দেখেন যে ঢাকার থেকে যখন যাচ্ছে তার ব্রিফকেসে কয়েকটা চকলেট, তার মানে কি যে আমার বাচ্চাদের কথা মনে করে সে চকলেটটা কিনেছে।
এটা কিন্তু ছোট্ট ছোট্ট ইমোশন। আমি প্রচুর ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করেছি, আমি শেয়ার করবো আজকে, যেটা আমাকে পে করছে। অ্যাকচুয়ালি আমি যে এক্সিকিউটিভ ডিরেক্টর, এটা আমি হই নাই, আল্লাহ করেছেন অবশ্যই, আল্লাহর রহমত, বাট এই যে কলিগদের সবার সহযোগিতার মাধ্যমে। সো ক্লোজ কোয়ার্টার রিলেশনশিপ বলতে বলছেন উনি যে লিডার যদি তৈরি করতে হয় তা আপনাকে ক্লোজ কোয়ার্টার রিলেশনশিপে আসতে হবে, কলিগদের সঙ্গে প্রচণ্ডভাবে এক হয়ে যেতে হবে, তার প্রত্যেকটা কলিগের প্রোফাইল জানতে হবে। যেমন যেটা বললেন যে আমি জানতে চাইবো, আমি প্রতিটা কলিগের নাম কি, বাচ্চা কয়টা, কোন ক্লাসে পড়ে, ডাক নাম কি, বাড়ি কোথায়, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কি, এভরিথিং আমি জানতাম। আমি যদি একটা উদাহরণ বলি, গোয়েল রোড দিয়ে যাচ্ছি বগুড়ায়, সাতমাথার দিকে আসতে আসতে ছেলেটাকে কলিগকে জিজ্ঞেস করলাম, বাড়িতে টাকা পাঠাইছেন? কারণ ওর বাড়িতে মানি অর্ডার করলে সেই টাকা পেয়ে সংসার চলবে। না স্যার, ওর কিন্তু সুন্দর পোশাক পরা, ব্লেজার টাই পরা। আমি রিক্সার মধ্যে একটু যতটুকু সম্ভব ঘুরে বসে একটু অভিনয়ের সুরে রাগ করলাম যে আপনার বাবা এত কষ্ট করে সে অহংকার করে, মানুষের কাছে বলে যে আমার ছেলে এরকম কিছু করছে, আর সেই আপনি এখানে টাই পরে ঘুরে বেড়াচ্ছেন, বাবাকে মানি অর্ডার করলেন না। সাত রাস্তার থেকে জেলা স্কুলের উল্টা পাশে হচ্ছে পোস্ট অফিসে রিক্সা দাঁড় করালাম। স্যার আমার কাছে টাকা নাই, যে টাকা আমার কাছে আছে। তো ওরাও জানে আমি টাকা ধারের খুব কম, খরচা আসা না এক জিনিস আমি জানি করি, বাট খুব কম, কারণ দিলে তাকে ফিসাবিল্লাহ দিয়ে দিই কোনো মানুষকে, এটা হলো অন্য একটা পার্ট আমার চরিত্রের। তো ওকে বললাম যে কখন দিবেন? স্যার দুপুরে। ওকে, মানি অর্ডার করে আমি টাকা দিলাম, তার বাড়িতে টাকা পাঠানো হলো, তারপরে আমরা কাজে গেলাম। এই ছিল তো আমাকে ভোলার কথা না? জি। ছুটিতে যাওয়ার সময় যখন এক বাক্স অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিচ্ছি, যেটা আপনার বাবার জন্য বা মায়ের জন্য, দাম কত? দাম বেশি না, কিন্তু চিন্তা করি জিনিস হলো কেয়ার। আমি আসলে তাকে কত কেয়ার করি। তো আমি এমনও শিখাইছি আমার ম্যানেজার কলিগদেরকে, লিডারদেরকে, যে প্রথম আলোতে একটা আসে, যে পড়ালেখার একটা পাতা আছে, 8 এর 5 এর আছে। আমি বললাম যে আপনি দেখেন, আমার কিন্তু একটা ডাটাবেস করা ছিল, তখন তো সফটওয়্যার ছিল না, এক্সেলে আমার সমস্ত কাস্টমারদের, তার বার্থডে, ম্যারেজ ডে, দুইজনের, এবং বাচ্চাদের নাম কি, ডাক নাম কি, নিকনেম কি, এবং তাদের জন্মদিন, কোন ক্লাসে পড়ে, এগুলো থাকতো, ডাটাবেস থাকতো। এবং ওইটা দেখে যে মার্চ মাসে কার কার জন্মদিন, কার কার বিবাহবার্ষিকী, কোন বাচ্চার জন্মদিন, এগুলো জানতাম। তো এগুলো নিয়ে যেমন কিছু কাজ হয়েছে, খুবই চমৎকার। আর একটা ছিল যে আপনি পত্রিকা পড়ার পর এটা ভাঁজ করে রেখে দেন, আপনার কোন কাস্টমারের বাচ্চা ক্লাস 5 বা 8 পড়ে। পুরোনো জিনিস ঠিকই, ওর দাম 4 আনাও না, বাট আপনি কাজ সারার পরে যদি বলেন যে ভাই ও ডাক নাম যে কোনো একটা, বললাম যে এটা বাবুর জন্য কাজে লাগবে, কি এটা? তো বললো যে ও ক্লাস 8 পড়ে না, এইটার বৃত্তির জন্য এইটা লেখা এসে প্রথম আলোতে। তো ওই জিনিসটুকু সামনে প্রশংসা করুক বা না আসুক করুক, চলে আসার পরে সে মনে মনে ভাববে যে আমার সন্তান নিয়ে ভদ্রলোক এইভাবে ভাবে। এর মধ্যে কিন্তু কোনো অভিনয় নাই, ভনিতা নাই, আমি মিন করেই বলি যে বাচ্চাটা যদি কোনো কাজে লাগে সেজন্যই দেওয়া। তো এটা তো ইমোশনাল জিনিস। জি জি। তো এইখানে ধরেন এই ক্লোজ কোয়ার্টার, প্রথমত হচ্ছে যদি আমি ভেঙে ভেঙে বলি, প্রথমত হচ্ছে এটা গুরুত্বটা বোঝা, যে কেন গুরুত্বপূর্ণ। মোস্ট প্রবাবলি এটা নিয়ে খুব বেশি লোক ডিবেট করবে না, হয়তো সবাই এত ফোকাস করে না, রাইট, বাট হয়তো ডিবেট করবে না। বলার পর সবাই বলবে যে হ্যাঁ ভাই বুঝছি, এটা তো আসলে দরকার, কারণ আসলে যদি এরকম রিলেশন হয় তাহলে তো সে তো জান প্রাণ দিয়ে দিবেন, অ্যাটলিস্ট আমার কারণে হইলেও সে কোম্পানিকে ভালো না বাসলেও, যে ভাই বিকজ মাই লিডার আই হ্যাভ টু ডু ইট। নাম্বার 2, যে আমি বুঝলাম, আমি কনভিন্সড, দেন হচ্ছে যে আমি এটা কিভাবে করব। যেমন আপনি অলরেডি কয়েকটা এক্সাম্পল বলেছেন, তো এই বইয়ের ভিতরে কি এরকম হাউ এর জায়গাটাকে ওনারা ইলাবোরেট করেছে কি? না, কাস্টমাইজ করেছি আমি। আচ্ছা, ওকে। বাট ওরা কি ওদের মতো কোনো ফ্রেমওয়ার্ক দিয়েছে যে কিভাবে? ওই রিলেশনশিপের মধ্যেই থাকছে ওরা। আচ্ছা, ওকে। ওই 2-4টা শব্দ বলে গেছে, ওখান থেকে তাফসীর করে নিতে হচ্ছে। আচ্ছা, ওকে, যেটা আপনি কিছু এক্সাম্পল বললেন। আর থার্ডলি হচ্ছে যেটা অলরেডি আপনি মেনশন করেছেন, যে লিডার, মানে আমি তো রিলেশনশিপ তৈরি করব, আবার বললেন যে এর সাথে একটা আমি কিছু গ্যাপও রাখবো, সেখানে একদম পুরো ফ্রেন্ডলি হবো বাট ফ্রেন্ড না। ওই জায়গাটাতে যদি তাহলে আপনি কিছু আমার জীবনের এক্সাম্পল বলি। 33 বছর চাকরি করেছি, এই 33 বছরে আমার কলিগের ভাত, বাসা অথবা হোটেল আমার গলা দিয়ে নামেনি। জেনারেলি কিন্তু আমাদের দেশে যখন কাজ করে টিমে, তো এটা কিন্তু হয় অনেক সময়। আমার এটা নিয়ে আমার বাসায়ও একটু মৃদু বিতর্ক হয়েছে। আমি জানি হবে না, কারণ আমি আমার দেশ, আমার কালচার বুঝি। কারো ভাত যদি একবার আমার গলা দিয়ে নামে, এরপর এমন কিছু আবদার হয়ে বসতে পারে, তখন কিন্তু আমি না করতে পারবো না। অনেক এক্সাম্পল আমার জীবনে আছে, যে কারণ এটা করি নাই, বাট চা খাওয়া, নাস্তা করা, ছোটখাটো কোনো কিছু করা, ইভেন লাঞ্চ বা ডিনারের একবার বিল দেওয়া, এগুলো আমি অবশ্যই করব। ইভেন আমি আমার কলিগদের বাড়িতে যেতাম, প্রতিটা কলিগের বাসায় যাওয়াটা আমার ব্যক্তিগত জীবনে ইন্টারনাল একটা স্ট্র্যাটেজি ছিল। তার বাসার লোকেশনটা জানা শুধু তা না, তার বাসার সে অ্যারেঞ্জমেন্টগুলা, ফার্নিচার থেকে শুরু এভরিথিং দেখা, কারণ তার পার্সোনাল প্রোফাইল জানি, ফ্রম হুইচ ফ্যামিলি হি ইজ, তাহলে তার লাইফ লিডিং স্টাইল আমি জানি, আর বেতন কত পায় আমি জানি, তাহলে সেই বেতন পেয়ে সে কোন লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে,
এটা কিন্তু বুঝতে পারতো না, একবার এক নজর দেখার পরে গল্প, কি খবর, কেমন আছেন ইত্যাদি। আমাকে আমি জানি বড়দের চা, চানাচুর, বিস্কিট কিছু একটা দিবে। তো ও 50 টাকা বা 100 টাকা খরচ করবে, মিনিমাম 500 টাকার ফল, আইসক্রিম, ওই বাচ্চা আছে কিনা, মেম্বার কারা তাদেরকে মাথায় রেখে আমি হয়তো কিছু ফল কিনলাম বা আইসক্রিম বা মিষ্টি কিনে নিয়ে গেলাম। মনে মনে ডেবিট ক্রেডিট হয়ে গেল যে এখানে 50 টাকা সে আমাকে খাওয়াবে, আমি 500 টাকা নিয়ে গেলাম। তার মানে আমার 450 টাকা আমার নামেই ইয়ে থাকলো, অ্যাকাউন্টে জমা থাকলো। সে কখনো বলতে পারবে না যে ওনাকে আমি এটা করছি সেটা করছি। যেটা ওই যে গলা দিয়ে ভাত নামার কথা বলছে, দুটো অবজেক্টিভ। একটা হচ্ছে ওকে চেনা, ওর ফ্যামিলি মেম্বারকে চেনা, তারাও জানবে যে উনি ঢাকা থেকে আসছেন বা বগুড়া থেকে আসছেন, আমাদেরকে দেখতে আসছে, এক এই রিলেশনশিপের জন্য, সাউন্ড রিলেশনশিপ। আর একটা হচ্ছে ওর লাইফ স্টাইলটা দেখা, কারণ একটু এলোমেলো হলে তখন দেখবো সেই আসলে সোর্স কোথায়, বাড়ির থেকে আনতে পারে না, আমি জানি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম না, তাহলে কি সেলস প্রসিডের টাকা নিচ্ছে, তাহলে কি ধার করতেছে, কর্জ করতেছে, কোম্পানির ইমেজ নষ্ট হচ্ছে, এরকম অনেকগুলো চেন ফাংশন, অনেকগুলো, এক ঢিলে দুই পাখি হলো না, অনেক কিছু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু হচ্ছে। এই তো তো এই যে ব্যাপারটা, তো ওর সঙ্গে যখন আমি এইরকম ব্যবহার করতেছি, কখনোই সে আমার ঘাড়ে পা রাখতে পারতেছে না। ফ্রেন্ডলি হচ্ছে ঠিকই, কিন্তু কখন ফ্রেন্ড হচ্ছে না। তাকে আমি চা নাস্তা খাওয়াচ্ছি, ইভেন একটা লাঞ্চ করাচ্ছি, কিন্তু সে আমার সঙ্গে লেগে থাকলেও আমি কিন্তু সারাদিনে তাকে লাঞ্চ, ডিনার ইত্যাদি ইত্যাদি একসাথে করাবো না আমি ইচ্ছা করি, কারণ তার জন্য একটা অ্যালাউন্স আছে, আমার জন্য অ্যালাউন্স আছে। এটা এইভাবে করার কারণে যে সে আমার ফ্রেন্ড হয়ে যায় না। আর প্রত্যেকটা মানুষকে হ্যান্ডেল তো, কারণ 5টা মানুষ যদি টিম মেম্বার হয়, 5 জনের প্রোফাইল 5 রকমের, এবং অবশ্যই 5 রকমের স্ট্র্যাটেজি বা স্টাইল, লিডারশিপ স্টাইলেই হ্যান্ডেল করতে। 5 জনকে একই থিওরি দিয়ে কিন্তু হবে না, একই স্টাইল হবে। হ্যাঁ, অনেকে এটা করতে চান, ওই কিতাব পড়া জিনিস না, ওরকম হবে না, কেমিস্ট্রির মতো হবে না, কিন্তু যে কোন উপকরণ কতটুকু দিয়ে হবে, যে মানুষটা যে প্রোফাইলের, তাকে সেই প্রোফাইল অনুযায়ী তাকে হ্যান্ডেল করা। এটা করে যেটা হয়েছে যে কাজ আমার কাছে প্রধান থাকছে। সে যতই আমার সঙ্গে মিষ্টি কথা বলার চেষ্টা করুক না কেন, কাছে আসার চেষ্টা করুক না, আমার একটা কথা ছিল, যার সঙ্গে সম্পর্ক অনেক ভালো, প্রফেশনালি দেখবেন, মনে রাখবেন যে তার পারফরমেন্স ভালো, আর যে দূরে, মনে রাখবেন তার পারফরমেন্সের কারণে। কারণ আমার কাছে ভালো মন্দ, কাছের এবং দূরের একটাই ইন্ডিকেটর আছে, ইন্ডেক্স আছে, সেটা হচ্ছে পারফরমেন্স। এটা পরিষ্কার বলা ছিল। ইভেন কোন ডিস্ট্রিক্টে বাড়ি ওগুলো আমি জানি না, আমি জানি কাজটা শুধুমাত্র। যে কারণে তারা দেখলো যে এই লোকের সঙ্গে চলতে গেলে আমাকে পারফর্ম করতে হবে। আরেকটা হচ্ছে এই রিলেশনশিপের মধ্যে হয় কি, লিসেনিং, যে আসলে আমার ওই কলিগটাকে শুনতে হবে। আমরা তো আসলে বলতে চাই বেশি, শুনতে চাই না। অ্যাক্টিভ লিসেনিং, চুপচাপ এরকম আমি ঘন্টার পর ঘন্টা আমি ওর কথা শুনবো। শুনলে ওর কনসাস, সাবকনসাস হয়ে সব কিছু চলে আসে, এবং সেও বুঝে যে উনি আমার কথাগুলো শুনছেন। এটা তো রিলেশনশিপ অবশ্যই অবশ্যই অনেক বেশি। সম্পর্ক তৈরি করার বড় জিনিস হচ্ছে কথা বলা, বর্তমান কথা শোনা। বর্তমান সময়ে এখন হয়তো বলার খাতিরে আমাকে বলে খুতবা দিতে হচ্ছে, বলতে হচ্ছে, বাট আমি প্রচুর শোনা, যখনই সিচুয়েশন তাই হয়, আই লিসেন। কারণ একটা মানুষের প্রতি অনেক সাদাকাও হচ্ছে লিসেনিং, আমার মনে হচ্ছে। হাসি মুখে কথা বলা না, সাদাকা হচ্ছে লিসেনিং, অ্যাক্টিভ লিসেনিং। খুব হালকা হয়ে যায়, স্টিম আউট হয়ে যায়। দেন তাকে কোচিং, কাউন্সিলিং করা, তার কেরিয়ার সম্পর্কে বলা। আবারও ইমোশনাল ইন্টেলিজেন্সে চলে যাই। বাসায় যে দেখলাম কলিগ এখন ইকোনমিক্সের পাশ করা, এখন ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বলার আগে আমি একটু এখানে যোগ করি, কারণ এখানে আমাদের অডিয়েন্সের কেউ কেউ হয়তো এটার সাথে পরিচিত, অনেকে হয়তো পরিচিত না। তো ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আমার মনে হয় যে কথাগুলো সবার জানলে ভালো, যে আমাদের দেশে এখন পর্যন্ত অনেক জায়গায় আইকিউ, যেটা এটাকে, আর ইমোশনাল ইন্টেলিজেন্স যেটাকে সংক্ষেপে ইকিউ বলা হয়, আইকিউ কে আমরা অনেক বেশি প্রাধান্য দিই। একটা মানুষ আইকিউ দিয়ে বোঝায় যে অনেক বেশি বুদ্ধিমান কিনা, সো অনেক বেশি বুদ্ধিমান হলে তার অনেক বেশি সফল হওয়ার চান্স বেশি। সো ইকিউ নিয়ে গ্লোবালি এখন মোটামুটি তো একমত হয়ে গেছে যে মানুষের সাফল্যের সাথে ইকিউ আর আইকিউ যদি কম্পেয়ার করা হয়, তাহলে কোরিলেশনটা হচ্ছে ইকিউ এর সাথে বেশি, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের বেশি তারা সফল হয় বেশি, বেটার লিডার হয়। অবশ্যই। সো এখানে একদিকে ইন্টেলিজেন্স, আরেকদিকে ইমোশন, তাই না? আইকিউতে ইন্টেলিজেন্সকে আমরা প্রাধান্য দিচ্ছি, আর ইকিউতে ইমোশনকে প্রাধান্য দিচ্ছি, যেটার সাথে খুব মানে এখানে ক্লোজলি রিলেটেড, যে মানুষের সাথে রিলেশনশিপ। তো এই জন্য আমি এটা একটু বললাম দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে, ইউ আর রাইট, এক্স্যাক্টলি, যে যাতে সে বুঝতে পারে যে আসলে হোয়াট উই আর টকিং অ্যাবাউট। আমার সিজিপি অনেক ভালো, একেবারে ম্যাট্রিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত। ইট ম্যাটার্স নাথিং, একটা স্ট্যান্ডার্ড সিজিপিএ দরকার আছে। আইকিউ কোনোদিন আমাকে ভালো চাকরি এবং ভালো পজিশন দিয়ে দিবে না, কোনোদিনও না, আনটিল এন্ড আনলেস দেয়ার ইজ এনাফ ইকিউ। বিশেষ করে লিডারশিপ তো লাগবেই, মানে উপরে যাওয়া মানে ভালো পজিশনগুলো মানেই তো সেখানে লিডারশিপের দিকেই চলে যাচ্ছে, যে কোনো ইসে কি বলে ইন্ডাস্ট্রিতে বা যে কোনো পজিশনেই। সো খুবই ভালো কথা হয়েছে এটা, যে আজকালকার ছেলেমেয়েরা বলে আমার তোর সিভিটা দেখায়, সিভি টিভি তৈরি করায় নেয়, তারপরে কি কি কাভার লেটার টেটার করে, আমি বুঝি না এসব। তো আমার তো চাকরি দেখলাম সারা জীবনে এমনি মুখে মুখেই চাকরি হয়েছে,
সার্টিফিকেটও বলতে গেলে আমি আমার সার্টিফিকেট হারাই ফেলেছি সম্ভবত আরও 28-30 বছর আগে, আমি তুলিও নাই। ফ্যাক্ট, আমি সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে দিয়েছি অনেক সময়, এখন না হয়, এখন তো চাকরি করি না, হয়তো টাইপ করে দিয়েছি নিজে, বাস শেষ। ভাই আমি আর দিতে পারবো না, আমি নিজে সার্টিফিকেট, এখন হলে আমাকে দেন চাকরি, না হলে দরকার নাই, চাকরি তো করে আসছি আমি। সো ইউ আর ভেরি রাইট, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে এই মুহূর্তে কথাটা বলার জন্য, কারণ আমাদের যারা অডিয়েন্স, বিশেষ করে ছাত্রছাত্রী বা যারা কর্পোরেটে আছে, এন্ট্রি থেকে মিড লেভেল, আমি বলতে চাই, টপ লেভেলকে বলি না, যে কখনোই আপনার সিজিপিএ দেখা দরকার নেই যে কোন ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি আর এরকম করে বুয়েট বা এরকম কিছু ইউনিভার্সিটি হলেই যে হবে তা না, যে কোনো জায়গার থেকেই তো হতে পারে। কারণ আমি নিজেও তো ব্যক্তিগতভাবে ওই অনেক গ্রামের থেকে ম্যাট্রিক পাস করে আসছি, কোন নাম করা কোনো স্কুল থেকে আমি পাস করি নাই। হ্যাঁ, পরবর্তীতে না হয় ঢাকা ইউনিভার্সিটিতে আসছি। সো আমরা আবারও বলে দিই যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাভারেজ একটা ইয়ে থাকলেই হবে, সিজিপিএ থাকলেই হবে, রাইট? আমরা যেটা বলতেছিলেন ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আপনি এখানে একটা হ্যাঁ, ওই যে আরেকটা এক্সাম্পল আমি কিন্তু বইয়ের থেকে নিয়ে আমার ব্যক্তিগত জীবনে এক্সিকিউট করেছি। আর সবচেয়ে বড় হচ্ছে এলএম এর চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে আমল। এলএম এর তো কোনো দাম নাই, ইবলিস তো সবচেয়ে মানে জ্ঞানের রাজা, সে এক সাইডে, তাতে আমল নাই। এই জন্য বলছি যে যতটুকু এলএম হোক না কেন, সে এলএমটাকে এক্সিকিউট করতে হবে। আমি চেষ্টা করেছি, যখন মনে হয়েছে না এই জিনিসটা তো ভালো, সঙ্গে সঙ্গে ওইটা আমি ব্যক্তিগত জীবনে এক্সিকিউট করেছি। যেমন এক্সিকিউটিভ টু এক্সিকিউটিভ ডিরেক্টর বইটাতে যে 365 দিনের লেখা আছে, আজকের 6 মার্চের যে লেখা ওইটুকু পড়তে হবে, এক পাতা আধা পাতা পড়ে বুঝে ওইটা এক্সিকিউট করতে হবে, এবং রাউন্ড দ্য ইয়ার ঘুরে এসে আবার মিনিমাম 3টা বছর বইটা হাতে রাখতে হবে। এটা নভেল উপন্যাস না, এটা একটা মানুষের ট্রান্সফরমেশনের সময় লাগে। আমি কিন্তু এই কাজটাই করেছি, সেখান থেকেই বইটা এভাবে আসছে। সো কলিগের বাসায় গেলাম, নাটোরের রাজবাড়িতে থাকে, সামান্য কিছু ভাড়া দিয়ে, নতুন বিয়ে করেছি, ওয়াইফকে জিজ্ঞেস করলাম, তোমরা ভাই দেখেন এই যে বাসায় এটা নাই সেটা নাই। আমি একটা জিনিস বুঝি, একটা মেয়ের 3টা শখে খুব পছন্দ করে, স্বামী, সন্তান, সংসার। এই 3টা শ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা মেয়ের জীবনে। তো সংসারে আসার পরে একটা মেয়ের সবচেয়ে একটা স্টিলের আলমারি, যেটা আমরা বলি আগের যুগের, এখন তো অনেক কিছু হয়ে গেছে, তো এটা ওর কিন্তু একটা জগৎ। ওর মধ্যে এই নাকফুল, গলার নাকফুল না, হাতের চুড়ি, গলারটা, অথবা টাকা পয়সা, একটু আংটি, টুকটাক কিছু জিনিস রাখবে। ওই জগৎটা আমি কল্পনা করি, আমি তো নিজে ওখানে যাইনি, যে ও মনে করে এটা আমার ছোট্ট একটা সংসার, পাখির বাসা, ওইটার মধ্যে রেখে তালা চাবিটা হাতে দিলে ওর কাছে একটা তৃপ্তি লাগে। এখন বলছে দেখেন একটা স্টিলের আলমারি নাই। আই পিকড আপ দ্য পয়েন্ট, গেলাম নাটোরের নিচা বাজারে, যেয়ে 18 গেজের স্টিল দিয়ে অর্ডার দিচ্ছি। যখন আমার কলিগ, ওর নাম মনোয়ার, একটা কলেজের প্রফেসর এখন ইকোনমিক্সের, স্যার আমার কাছে টাকা নেই। টাকা লাগবে না, অর্ডার দিলাম, পকেট থেকে আমি অ্যাডভান্স দিলাম, যে কবে টাকাটা ফেরত পাবো সেটা নিয়ে। এবার বললাম, মনোয়ার এ মাসে টার্গেটের অ্যাচিভমেন্টের কি আছে, 100% ইনসেন্টিভ কত? এত। 110 এত, 120 এত। আচ্ছা 120 অ্যাচিভ করার জন্য কি লাগবে আপনার? আমি জানি ও অ্যাভারেজ 100% অ্যাচিভার, খুব ভালো ছেলে। অ্যাপার্ট ফ্রম ইউর এফোর্ট, আমি আপনার ইমিডিয়েট যিনি বস আছেন রাজশাহীতে, তাকে বলে যাব যে এক্সট্রা ফোকাস যেন আপনার উপরে দেন। ইভেন আমি প্রয়োজনে একবার আপনার এখানে আসবো, কি করলে আপনি এই 120% করতে পারেন, তাহলে এই ইনসেন্টিভটা আসবে, এই ইনসেন্টিভ টাকা দিয়ে আমরা কিস্তি শোধ করবো। এই ছেলে তো আমাকে বলতে পারবে না, রাইট? বলতে পারবে না। এরকম অগণিত উদাহরণ আমি বলতে পারবো, আমার জীবনে করে আসছি। এবং একটা কথা, একটা কমন ইংরেজি ছিল আমার, যে আই ট্রিট মাই জুনিয়র কলিগস লাইক মাই সান অ্যান্ড ডটার। ঠিক আমার ছেলে মেয়েকে যেভাবে শিখাইছি, আমি আমার জুনিয়র কলিগদেরকে সেভাবে শিখাই আসছি। যে কাজ, যেমন আমার বস আমাকে বলছে তুমি তোমার খুলনার জমিতে বাড়িটা করো, তার মানে সে কাজের পাশাপাশি বলছিলেন তোমার জীবনেও কিছু করো, কারণ তুমি শুধুমাত্র ডেডিকেটেড হয়ে কোম্পানির জন্য জীবন উৎসর্গ করলে হবে না। ঠিক সিমিলারলি ওদেরকে সংসার গড়ে দেওয়া, সেভিংস করে দেওয়া। যেমন আমরা একটা জিনিস জানি, ফার্স্ট ডটার লাকি ফাদার, আর হাদিস তো আছে তোমাদের মধ্যে উত্তম সেই যার প্রথম সন্তান কন্যা। যে কোনো কলিগ, আমার মনে আছে এই নামগুলো আজ এত বছর পরে বলে যাচ্ছে। আমি জেনেদার রফিক বলতে, আমি ময়মনসিংহে ট্রেনিং দিচ্ছি, বলে স্যার আমার একটা মেয়ে হয়েছে, তখন মোবাইল আসছে, রফিক 500 টাকার নোটের উপরে নোট ছিল না, একটা ডিপিএস করে আমাকে কোন ব্যাংকের ওইটা জানাবেন, ছবি দিবেন। পরে আমাকে বললো যে আমার শাশুড়ি, আমার মা বলে তোমার কেমন বস এটা। প্রত্যেকটা বাচ্চার জন্য আমি এরকম করে দিতাম। আমার বগুড়ার যে কলিগ ছিল, আমার মার্কেটিং ম্যানেজার ঢাকার থেকে যেয়ে বললো যে জিলানি ওর বাসাতে তো ফ্রিজ নেই, ওরা একটা ফ্রিজ নিয়ে দাও। উনি চলে গেলে আমি বললাম কলিগকে যে সপ্তাহে কয়দিন বাজার করতে পারেন? ও 2 দিন। ফ্রিজ কেন? ফ্রিজ যেদিন কিনবে সেদিন থেকে 2টো জিনিস হবে, একটা হচ্ছে ইএমআই, একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। বুঝলেন? জি স্যার। তো কোনো দরকার নাই। এবার ওর মেয়ের নামে সোনালী ব্যাংকে ডিপিএস করাই দিলাম। বেশ কিছুকাল পরে আমাকে ফিরে আসছি রংপুরে, দূর থেকে একটা ছেলে দৌড়ায় এসে আমার পায়ে হাত দিতে গেছে, আমি এভাবে উঠাই বুকের মধ্যে, কেমন আছেন আপনি? তারপরে প্রথম বলতে, স্যার আমার মেয়ের এত টাকা, সে মেয়েটা ডেন্টিস্ট হয়েছে, ওই টাকাটা ম্যাচিউর হওয়ার পরে রিইনভেস্ট করছি, ইত্যাদি ইত্যাদি।
তো এই যে এরকম অগণিত এক্সাম্পল সারাটা জীবন আমার রয়ে গেছে কর্পোরেটে, যে কলিগদেরকে আমি ওভাবে কাছে টেনে নিয়েছি, শিখাইছি যে আপনি এটা, যেমন সিরাজগঞ্জের কলিগকে আমি একবার বললাম যে ভাই এভাবে না করে এইভাবে করেন, কারণ আপনি যদি ভুল করেন, চুরি করেন, 1 মাসে 2 বিলিয়নের মধ্যে কত টাকা চুরি করতে পারবেন? আপনি 6 মাসে মনে করছেন বা 12 মাসে 500 টাকা করে হলো 6,000 টাকা, 12 মাস যাইতে দিব না, তার আগে আমার চোখ কিন্তু খুব খারাপ, আমি ধরে ফেলি এগুলা করতে দিব না, বরং আপনাকে আমি কাজটা শিখাই, আপনার ইনক্রিমেন্ট ভালো হবে, অ্যান্ড অ্যাট দ্য মানে ল্যাপস অফ 2-3 ইয়ার্স আপনার প্রমোশন হবে, তাহলে বেতনও বাড়বে, সোশ্যাল স্ট্যাটাস বাড়বে, সব কিছু ভালো। ও তাই করেছে। তো আমার কলিগদেরকে তো শিখাই, ইভেন এমনও হয়েছে যাকে আমার কোম্পানিতে জায়গা দেওয়ার মতো নেই, বাট হি ইজ কম্পিটেন্ট, গোপনে গোপনে, বাংলা সিনেমা যেমন আসে না, সামনে বরযাত্রী আসে, সানাই বাজে, পিছন দিয়ে মেয়ে চলে যায়, মা বের করে দেয় মেয়েকে, আমি আমার 2-1 কলিগকে বের করে দিছি, টেলিফোন করে বলে দিছি যে জানি সোহাগ সাহেবের কাছে আমি বলে দিচ্ছি কলিগটা খুব ভালো, কিন্তু আগামী 2-4 বছর ওকে তো প্রমোশন দিতে পারবো না, জায়গা নেই আমার, ওকে আপনি নিয়ে নেন। আমি করেছি এই কাজটা, কারণ কোম্পানির জন্য সে করছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে যদি ওকে আমি না দিই, তাহলে ওর জীবন, একটা কোম্পানির জন্য একটা মাস বা বছর কিছু না, করোনার সময় প্রফিট করে নেই অনেক বড় বড় কর্পোরেট, সো হোয়াট, পরে করবে, পরে জেনারেশন করবে, কিন্তু একটা মানুষের জীবন তো 25 ওভার 50 ওভারের খেলা, 25 ওভার চলে যাচ্ছে আমার করতে, স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে, আর বাকি 25 ওভার হচ্ছে কর্পোরেটে বা চাকরি জীবনে। তো ওর একটা দিন তো দামি, 2 বছর পরে প্রমোশন যদি দেই, 2টা বছর সে লস করবে, পরে কি হবে তো আমি জানি না, এবং ও মোটিভেট হচ্ছে না, বারবার বলতে স্যার আমি কি করব, ওর চাইতে বরং তাকে ভালো একটা জায়গায় দিয়ে দিলাম, এটাতেও কিন্তু আমি এই কোম্পানির জন্য পজিটিভ রেজাল্ট আনতে পারছি। এই যে ব্যাপারগুলো সবসময় ধমক দিয়ে যে অথরিটির কথা বলা হয়, আমি আরো একটা মজার কথা সবসময় বলে থাকি যে আমাদের দেশের প্রেক্ষাপটে যে অথরিটি অফ পাওয়ারটা এক্সারসাইজ করি বেশি। এই বইয়ের মধ্যে যে জিনিসগুলো আছে, পাওয়ারের কথা আছে একটা জায়গাতে, পাওয়ার বলতে পাওয়ার অফ নলেজ, মানে 3টা অথরিটি একজন ম্যানেজারকে, একজন লিডারকে পারফেক্ট ম্যানেজার করে। 3টা রিং যদি আমরা ওভারল্যাপিং করে আঁকি, তখন 3টা রিংয়ের একটা হচ্ছে অথরিটি অফ পাওয়ার, যে আমাকে প্রতিষ্ঠান একটা জিএম করেছে, ডিরেক্টর করেছে, দিস ইজ মানে পাওয়ার আমার। নাম্বার 2 অথরিটি অফ নলেজ, যে ইন্ডাস্ট্রিতে আমি আছি ওই ইন্ডাস্ট্রির নলেজ আমার কি পরিমাণে, গভীরতা কতটা, এন্টায়ার ইকোনমি এবং গ্লোবাল ইকোনমি পর্যন্ত টোটালটা যদি আমি সাউন্ড ভাবে আমি জানি, তখন আমার ওই কলিগটা কিন্তু মনে মনে ভাববে আই এম ব্লেসড হ্যাভিং এ লিডার লাইক হিম। যেমন ছোট্ট অ্যানেকডট বলি, গ্রামে ছিলাম তো কিছুদিন, আমি জানি যে গ্রামে অনেক সময় দেখা যায় যে ভালো একটা জামাই হলে বিকালবেলা হাঁটতে বেরোয় দুলাভাইকে নিয়ে, জামাইকে নিয়ে, মানে মানুষজনকে একটু দেখারও যে আমাদের দেখো আমাদের দুলাভাই এরকম আর কি। আমার মনে হয়, আমার নিজেরও মনে হয়েছে আমার সিনিয়র 2-1 জীবনে পেয়েছি, দে আর ওয়ান্ডারফুল জেনারেলস, এরকম লিডার। তো আমি, আমার কাছে মনে হয় যে লিডার এরকম হলে জুনিয়রগুলো মনে মনে আনন্দ বোধ করে, যে অন্যদের দেখায়ও বলতে পারে মনে মনে, দেখো দিস ইজ মাই লিডার, উনি এরকম। তো অথরিটি অফ নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে নলেজ দিয়ে শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। অ্যান্ড ফাইনালি অথরিটি অফ পার্সোনালিটি, খুবই ইম্পর্টেন্ট ব্যক্তিত্বের, কারণ ব্যক্তিত্ব কথা বলে। কারণ লিডার যদি কলিগের সঙ্গে ফ্রেন্ড হয়ে যায়, ফ্রেন্ডলি না হয়ে, ব্যক্তিত্ব কিন্তু শেষ। আমি আমার একটা প্রতিষ্ঠানের কথা বলি, নিচে এসে বাস থেকে নেমে কলিগরা বিভিন্ন জনের নাস্তা করতো, পাশে কতগুলো দোকান ছিল, চাটা খেত। আমি জীবনে কোনো দিন 7-8 বছরে ওইখানকার দাঁড়াই নেই, আমি গাড়ি ধরে চলে আসছি। রাতে, অনেক রাতে, কখনো কখনো সিনিয়রদেরকে নিয়ে একটু মিটিং করতাম, পারমিশন নিয়ে, রাতে থাকা নিষেধ ছিল, মানে অফিস ছিল 5টা কাট, তো তারপরে গাড়িতে উঠে চলে আসছি। কারণ অ্যাজ এ ম্যান অফ সেলস অ্যান্ড মার্কেটিং, পরবর্তীতে ম্যানেজমেন্টের, আমরা তো বিভিন্ন টং ঘরে চাও খাওয়া মানুষ, এখনো খেতে পারি আমি। ওই জায়গাতে আমার মানে 10তলা বিল্ডিং এর নিচের যে চায়ের দোকানটা, ওইখানে দাঁড়ায় অন্য কলিগরা খাচ্ছে, ড্রাইভাররা, দারোয়ানরা খাচ্ছে, তাদের মধ্যে আমি দাঁড়ায় যদি 1 কাপ চা খাই, আমার কবর হয়ে গেল, এটা হবে না। আমার দাম পায়ের জুতার থেকে মাথার চুল পর্যন্ত অনেক দামি হতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট মার্জিত যেন পোশাকটা হয় লিডারের, মার্জিত তার আচরণ হয়, অন্য যত ক্যারেক্টারিস্টিক আছে সেগুলো যেন থাকে। অর্থাৎ তার ব্যক্তিত্ব তো আসলে ইট ইজ এ মানে কি পার্সোনালিটি, সাচ এ কাইন্ড অফ থিং, এটা তো 800 কোটি মানুষের 800 কোটি পার্সোনালিটি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিরাট হিকমত, সেইভাবে তৈরি করে দিয়েছেন। কোনোভাবে যদি আমি পার্সোনালিটি লুজ করে ফেলি টিমের মধ্যে, ওই টিমে উইন করা সম্ভব হবে না। এই 3টা জিনিসের এখন নাম্বারিং, কেউ অথরিটি অফ পাওয়ারকে কিছু দিবে, হয়তো এটাকে দিব 40, এটাকে দিবে 20-30, এটাকে দিবে 20, কিছু একটা। আমার কাছে মনে হয় যে অথরিটি অফ নলেজ যেটা, এইটাই অ্যাবাভ 50, 60 বা 70 লাইক দ্যাট আমি দিব। বাকিটা অথরিটি অফ পার্সোনালিটিকে, চেয়ারের নাম্বার হচ্ছে অনলি 10, আর 90 হচ্ছে ওই দুটাতে, অথরিটি অফ নলেজ অ্যান্ড পার্সোনালিটিতে। এটা যখন হবে, এই বই পড়লে পাওয়া যাবে এই জিনিসগুলো। এক্স্যাক্টলি, মানে জন সি ম্যাক্সওয়েলের যে লিডারশিপের ডেফিনেশনেই সে বলছে যে লিডারশিপ ইজ নাথিং অ্যাবাউট অথরিটি, ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স। রাইট। সো ইনফ্লুয়েন্স, আপনি যে কারণে বলছেন যে পার্সোনালিটি এবং নলেজ দিয়ে একটা মানুষকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায়,
জাস্ট আমি তোমার বস এই জন্য ইনফ্লুয়েন্সড হবে, এটা তো কোনোদিন হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার একটু ঢুকে পড়তে মানে লোভ সামলাতে পারতেছি না। এই যে শব্দটা ইনফ্লুয়েন্স, দ্যাট ইজ এ গ্রেট ওয়ার্ড। মানে আমার যত লিডারশিপের কিতাব পড়েছি বা ডেফিনেশন জানি, আসলে ডেফিনেশন তো কাস্টমাইজড। আমার কাছে একটা ডেফিনেশন বা একটা সেন্টেন্স খুব ভালো লাগে, যে ক্যাপাবিলিটি টু ইনফ্লুয়েন্স দ্য থট অ্যান্ড অ্যাকশন অফ জুনিয়র কলিগস। কারণ আমি যে হাতটা উঠালাম, এই হাত উঠানোর আগে কিন্তু আমার একটা থট ছিল যে হাতটা আমি উঠাবো, এখানে নিব। তার মানে হাত উঠানোর পিছনে একটা চিন্তা কাজ করেছে, সে চিন্তাকে ইনফ্লুয়েন্স করা। চিন্তা এবং কাজ, আগে চিন্তা তারপরে কাজ। আমরা সালাত আদায় করবো, তাহলে আগে চিন্তা হয়েছে যে সালাতে যাবো, কাজটা হচ্ছে সালাত পড়া। এই দুটো জিনিসকে ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্স করা খুব কঠিন কাজ এবং সহজ কাজ। যখনই তার অথরিটি অফ নলেজ থাকবে, খুব সহজে একটা মানুষকে ইনফ্লুয়েন্স করা যায়। কঠিন কিছুই না কিন্তু। বাট যখন সে বই পড়বে না, শিখবে না, ট্রেনিং নেবে না, বই পড়বে না, কোচিং করবে না, মানে এক্সট্রা কোনো কিছু করবে না, তখন সে আর কোনোদিনও কিছু করতে পারবে না। মানে আমি অবভিয়াস যে কোনো জায়গায় যখন মানুষ বুঝে ফেলে যে না এই লোকটা অনেক বেশি জানে, বাদ বাকিরা কিন্তু আপনার মেনে নিতে তখন রাজি হয়ে যায়। ঠিক আছে, রাইট, আই অ্যাকসেপ্ট। আবার লোভ সামলাতে পারতেছি না। খুব মজার একটা জিনিস শিখলাম, কাল আমার ছোট ভাইয়ের সঙ্গে শেয়ার করতেছিলাম, এটা আবার টেলিফোন। 30 ইয়ার্স এক্সপেরিয়েন্স, যেমন 33 আমার কথা বলা হয়, তো ধরলাম 33 ইয়ার্স এক্সপেরিয়েন্স। ইংরেজিটা এমন সুন্দর করে লিখছে, বাংলা দ্বারা এরকম 1 ইয়ার্স এক্সপেরিয়েন্স রিপিটেড 33 টাইমস। জিলানি, আপনি 33 বছরের অভিজ্ঞতা, তার মানে 1 বছরের এক্সপেরিয়েন্স রিপিটেড ওভার 33 ইয়ার্স। আমাদের দেশে ম্যাক্সিমাম কিন্তু তাই। কিছু একটা কাজ টার্গেট অ্যাচিভ করে দিলে ম্যানেজমেন্ট খুশি হয়ে প্রমোশন দিয়ে দিল, যে তুমি এখন সুপারভাইজার, ম্যানেজার। এরপরে জীবনে সে কোনো ভ্যালু অ্যাড করবে না, কোনোদিন বই খুলে দেখবে না। আমি আজও কার সাথে কথা বলতেছিলাম, পৃথিবীর সবচাইতে দুর্দর্শ জাতিদের মধ্যে একটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান, নরওয়ে, সুইডেন, ওই অঞ্চলটা। আচ্ছা, সবচাইতে শান্ত সমাহিত সবচেয়ে ভদ্র জাতি বলে আমরা জাপানকে জানি, কিন্তু যদি ইতিহাস জানি, ওদের চেয়ে নৃশংস জাতি পৃথিবীতে ছিল না। সেখান থেকে তারা ট্রান্সফরমেশন হয়েছে। ভাইকিংদের যে ছবি টবি বাচ্চারা দেখে, এই ভাইকিংরা রাশিয়াকে অস্থির করে ফেলেছে। এদিন ফ্রান্স থেকে ইংল্যান্ড পর্যন্ত এই অঞ্চলগুলোকে নৌদস্যু করে বেড়াতো। সেই ভাইকিংদের ট্রান্সফরমেশন কিভাবে হয়েছে? অনলি বই পড়া। এখনকার জগতে দেখি সবচেয়ে স্ক্যান্ডিনেভিয়ান লোকরা সবচেয়ে বেশি বই পড়ে। তাহলে আমরা যারা লিডারশিপে পজিশনে আছি, কোম্পানি যে কোনো প্রতিষ্ঠানে সিনিয়র পজিশনে, ওয়াই আর নট অ্যাডিং ভ্যালু? আমার যে ভ্যালু অ্যাড করার শব্দটা প্রায় আমি বলি বা লিখি, ভ্যালু অ্যাড ছাড়া কিচ্ছু হবে না। আজকের আমি কালকের আমির চেয়ে যদি একটু কিছু না হই, পরিবর্তন না হই, যেটা হাদিসে বলতেছে যে তোমার জীবন থেকে একটা দিন চলে গেল কিন্তু তুমি কিছু শিখতে পারলে না, তোমার ব্যর্থ জীবন। আমি তো এইখানে এদের সাথে কথা বলতে বলতে শিখবো, রিক্সার থেকে শিখবো, সিএনজি থেকে শিখবো। শিখতে হবে তো আমাকে, সবসময় বই পড়ে শিখতে হবে তাও না। তো আমার এই জাতির মধ্যে আমার মনে হয় যেটা, যে আমাদের যারা লিডারশিপে আছেন বা লিডারশিপ ডেভেলপ করতে, তাদেরকে পড়তে হবে। আদারওয়াইজ শ্রীলঙ্কা যেহেতু আমি নিয়ে আসতে পারতাম, ওই যে এক ধরনের স্টোর পাওয়া যায়, শ্রীলঙ্কাতেই ওটা পাওয়া যায়। এই যে আমি প্রায় মাসখানেক থেকে আসলাম ব্যাংককে, কত কিছু কেনা যেত। আমার মেয়ে আমাকে চার্জ করছে, তোমার বললাম, ও আমার কয়েকদিন আগে চলে আসছে আর কি অফিসে জয়েন করার জন্য, তুমি এটা কিনো তোমার জন্য। কিছুই কিনে নেই, আমি কোন এর থেকে কিছু বই কিনে নিয়ে আসছি আমার জন্য। কারণ আমার কাছে মনে হয়েছে যে বই ছাড়া মানুষের জীবনে পরিবর্তনের আর কোনো বিকল্প নেই। না, অনেকে বলে যে ভাই বই পড়ে কি আর কিছু হয়, মানে বই ছাড়া কিছু হবে না। এবং সারা পৃথিবীতে, ওই তো সারা পৃথিবীতে মানে সৃষ্টির আদিকাল থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বিস্ময়কর রিভলিউশন যেটা হয়েছে, সেটা হচ্ছে আরাবিয়ান রিভলিউশন আন্ডার দ্য লিডারশিপ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি দিয়ে হয়েছে? একটা কিতাব, লোহে মাহফুজ থেকে যেটা আসছে, আর কিচ্ছু নাই, একটা কিতাব। রাইট। ওনার কাছে যদি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইনাস আল কোরআন, ওই যে কিতাবের ইমপ্লিমেন্টেশন, মানে যেটা হয় যে এরা যে কারণে অনেকে বলে ভাই বই পড়লাম কিছু তো হইলো না, কারণ প্রথমত এটার আন্ডারস্ট্যান্ডিং এর ওই ডেপথে যাওয়া, যেখানে যে দেন এটাকে আমি অ্যাকশনে কনভার্ট করব। রাইট। তো ওই গ্যাপ থাকার কারণে ভাই আমিও তো বই একটা পড়লাম, কিছু তো হইলো না। আমল, জি, আপনি যেটা অলরেডি বলছেন যে ইলম থাকলে তো আমলে কনভার্ট করতে হবে। রাইট, এক্স্যাক্টলি। তো প্রথম চ্যাপ্টারে আমরা যে এটা নিলাম, যদি এখানে আরো অনেক কিছু আছে, বাট যেহেতু সময় কম, আমাদের পরের চ্যাপ্টারগুলোতে যাব। তো এখানে আমরা যেটা বটম লাইন নিতে পারি সেটা হলো যে রিলেশনশিপ রিয়েলি ম্যাটার্স, যেটার জন্য মানুষের ইমোশন বোঝা এবং সেটার ডেপথে যাওয়া এন্ড দেন এটাকে প্র্যাকটিসে নেওয়া। আপনার লাইফ থেকে আপনি অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন। তো আমি চ্যাপ্টার 2 তে, যদি চ্যাপ্টার 1 এ আরো কিছু অ্যাড করতে চান করে ফেলেন। চ্যাপ্টার 2 তে যেতে চাই, যেটার ভিতরে লিডারশিপের অনেকগুলো থিওরি এখানে আছে।
তারপর কিছু রোল মডেল এন্ড কমন সেন্স আমি দেখতে পাচ্ছি, জন আদির, তারপর পল হার্সে, কেনেথ ব্ল্যাকার্ড, মানে তারপর জিম কলিন্সের নামও দেখতে পাচ্ছি। তো এখন আই এম ভেরি ইন্টারেস্টেড কি কি থিওরি আছে, থিওরির মধ্যে কনফ্লিক্ট কি আছে, কোনটা কোথায় অ্যাপ্লিকেবল, কোনটা কোথায় অ্যাপ্লিকেবল না, এবং আপনার লাইফে কোনটা কোথায় অ্যাপ্লাই করে আপনি ভালো রেজাল্ট পেয়েছেন, কোনটা আমাদের দেশে খাটে না, এটা যদি একটু এখন বলেন। হ্যাঁ, তো সবার আগে যদি চলে আসি, আমার লিডারশিপের হাতে খড়ি জন অ্যাডায়ারকে দিয়ে, এবং তার যত সিরিজ অফ বুকস আছে সব কিন্তু আমি পড়েছি। ওকে, এবং এরকম আন্ডারলাইন করা জন অ্যাডায়ারের। আচ্ছা, তো রিয়েলি একজন বেসিক্যালি উনি তো একজন মিলিটারি পার্সন, মিডল ইস্টে কাজ করেছেন, এবং পরবর্তীতে সেই সম্ভবত কোনো মিলিটারি পার্সোনাল যেটা নাকি বিলেতে কোনো ইউনিভার্সিটির সাথে অ্যাটাচড ছিলেন, লিডারশিপ নিয়ে কাজ করেছেন। ইভেন আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি বই লিখেছেন। হ্যাঁ, জন অ্যাডায়ারের বই আছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওনার লিডারশিপ এটা হচ্ছে অ্যাকশন সেন্টার্ড লিডারশিপ। একটা শব্দ যদি একটা ফ্রেজ বলে, অ্যাকশন সেন্টার্ড লিডারশিপ। ওখানে 3টা সার্কেল, 3-এর প্রভাব আমি খুব দেখি লিডারশিপের মধ্যে বেশি। 3টা সার্কেল, টাস্ক, টিম, ইন্ডিভিজুয়াল, ওভারল্যাপিং, একটা থেকে আরেকটা ওভারল্যাপিং, একটাকে সরাই দিলেই অন্য সার্কেলগুলো খণ্ডিত হয়ে গেল। তো জন অ্যাডায়ারের কথা একটাই, যে এই যে ইন্টিগ্রিটি 3টা সার্কেল মিলে, ফার্স্ট হচ্ছে আমার টাস্ক, পাশাপাশি টিম, যে কলিগদেরকে নিয়ে, মেবি ন্যাশনাল টিম অথবা রিজিওনাল যে কোনো টিম হোক না কেন, অ্যান্ড ইন্ডিভিজুয়াল বলতে ইচ ইন্ডিভিজুয়াল অফ দ্য টিম। আবার এই যে ইসে চলে আসছি, সাউন্ড রিলেশনশিপের মধ্যে চলে আসছে। উনি এইটা নিয়ে ডিটেইলস আলোচনা করেছেন, যে এই 3টার উপর ফোকাস করে যখন কাজ করা হবে তখনই সেই টিম সাকসেসফুল হবে, এর কোনো একটা বাদ দিলে কখনোই হবে না। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করতে চাই। লিডারশিপের তো পৃথিবীতে অনেক থিওরি আছে, বাট আমি যেখানে দেখলাম এখানে বোধহয় 4টা-5টা আনা হয়েছে। তো এইটার কি উনি কোনো ব্যাকগ্রাউন্ড বলেছেন যে কেন এই 4-5টা থিওরি কেউ নিয়ে আছেন নাকি? না, তা বলেন, ওনার কাছে যে এই 5টাকে ভালো মনে হয়েছে, ওকে, ওনার কাছে মনে হয়েছে, উনি এখানে অন্য কেউ হয়তো আনে নাই। এবং জিম কলিন্স নিয়ে হাসলেন যে কারণে, আমি এখনো হাসি, কারণ গুড টু গ্রেটের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আমি এখনো বারবার পড়তে ইচ্ছা করে, এবং আমি অনেক সময় রেফারেন্স পর্যন্ত দিয়ে দিই গুড টু গ্রেটের ওই থিওরিটার, ওই ভদ্রলোকের কথা, যে দিনের বেলা হচ্ছে আমি কাজ করি এগ্রিকালচার ফার্মে, রাতের বেলা পড়াশোনা করি। কাজ করতে যে এগ্রিকালচার ইনস্ট্রুমেন্টে হাতের একটা আঙ্গুল কেটে গেল, আঙ্গুলটাকে ব্যান্ডেজ করে রাতের বেলা ক্লাসে চলে আসছেন। এবং সে কিন্তু ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট না, অ্যাম্বিভার্টও না, ইন্ট্রোভার্ট মানুষ। ইন্ট্রোভার্টরা যে লিডার হতে পারে তার এক্সাম্পল জিম কলিন্সের মধ্যে আছে। এক, সেকেন্ড হচ্ছে ওনার যখন ধরা পড়লো, ক্যান্সার ধরা পড়লো, কেস স্টাডিটা দিয়েছেন এখানে। ভদ্রলোক বললেন যে, বোর্ড মিটিংয়ে বলে দিলেন যে আমার ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তার মিয়ার বলে দিয়েছে যে আমার এতদিন মাত্র আয়ু আছে, তবে ওদের তো ইমান এর সাথে আসবে না, আমি এত সহজে মরতে যাচ্ছি না, কথাটা এভাবে বলে দিল, যদিও মরণ কারোর হাতে না। এবং সে 1200 কিলোমিটার জার্নি করতো ফ্লাইটে শুধুমাত্র এই রেডিয়েশন থেরাপি নেওয়ার জন্য। এটা করে আলটিমেটলি সে হলো, রিকভার করে ফেললো, এবং কোম্পানির ভিতরে বিরাট পরিবর্তন নিয়ে চলে আসে। মানে ওই জিম কলিন্সের ওই গুড টু গ্রেটের এই এক্সাম্পলটা আমার কাছে এত ভালো লাগে, যে একটা মানুষ কি ধরনের রিজলিউট ডিটারমিনেশন থাকলে এটা হতে পারে। যেমন এই বইটাতে শুরুতে কিন্তু 7টা পয়েন্ট নিয়ে কথা বলছে, যে এই 7টা পয়েন্টই হচ্ছে সাকসেসফুল হওয়ার জন্য ইম্পর্টেন্ট, সেটা আমরা না হয় পরে আলোচনা করে নিব। তার মধ্যে একটা হচ্ছে গোল সেটিং। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, যারা শুনছেন, যে আমাদের দেশের ম্যাক্সিমাম, কেন আমি বলবো অলমোস্ট ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কোনো গোল সেটিং নাই লাইফের। কি করবো আমি অনেককে জিজ্ঞেস করি, এই বিশেষ একটা জায়গা আছে এইভাবে চুলকায়, NH3 হলে কি হয়, এটা NH4 স্যার পড়ছিলাম তো, আচ্ছা H2 ও ভালো কথা, H2 সাথে আর একটা ও যোগ করলে কি হয়, স্যার পড়ছিলাম তো, কথা এরকমের। ফিনান্সের ছেলেরা জিজ্ঞেস করি, বলেন তো এটা কি, এই রেশিওটা কি, স্যার পড়ছিলাম তো। এবং চাকরি জীবনে এসে তো বই ফেলে। আমি অনেককে বলি যে পড়ালেখা তো শুরু হয় ইউনিভার্সিটি বা মাদ্রাসা ছেড়ে দেওয়ার পরে, অরিজিনাল পড়া শুরু হয় তখন থেকে। প্রমোশন পর আমার কলিগকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আপনার প্রমোশন কতদিন, মিটিংয়ে, মান্থলি মিটিংয়ে, স্যার 2 বছর। আচ্ছা 2 বছর আপনি কি করেছেন বলেন তো, কিছু বলতে পারে না। একটা ছেলের নাম এখন বলবো আমি, এখন যশোর মাইয়ার কি বলে MM কলেজের ছাত্র, ইকোনমিক্সের, নাম হচ্ছে আলম। মিস্টার আলম হচ্ছে এখন সিলেটে ছিল জানি। মিটিংয়ের মধ্যে জিজ্ঞেস করলাম যে এই 1 মাসে আপনারা কে কি শিখেছেন বলেন। আলম দাঁড়ায় বললো, স্যার আমি বাংলা টাইপ করতে পারতাম না, আমি এটা শিখেছি। সত্যি শিখছে, একটা স্কিল শুধু করে নিছে, তাই না? তো এই যে বই পড়া, আবারও ঘুরে ফিরে বই চলে আসছি, যে যারা পড়ালেখা করে তারা তো শুধুমাত্র একটা CGPA এর জন্য নোট পড়ে। অনেককে জানি তারা কোনোদিনও টেক্সট বইটার চেহারা দেখে নাই। আমি তো আমার MBA করতে যে সমস্ত বই কিনেছি, সমস্ত বই আমার কাছে আছে, যেটা আমার ছেলেমেয়েরা মাঝে মধ্যে হাত দিয়ে দেখে বের করে প্রয়োজনে।
ইভেন ইউ টোল্ড ডিউরিং দ্য ইন্ট্রোডাকশন, কারণ আমি তো উত্তর মেরুর মানুষ দক্ষিণ মেরুতে গেছি, এবং সেই সময় যে পরিমাণে একাডেমিক ছিল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, বিয়ন্ড ইমাজিনেশন। ওই রকম ইনডেপথ, কারণ সেল, টিস্যু, অর্গান সিস্টেম একেবারে ক্রোমোজোমের ডাবল হেলিক্সে, যে ওইখান থেকে এসে এন্টায়ার জিনিস বলা হতো। এই যে ডাক্তার সারোয়ার আলী, যিনি ছিলেন বিএমএর প্রতিষ্ঠাতা সভাপতি প্লাস নাম করা ব্যক্তিত্ব, উনি ছিলেন মেডিকেল ডিরেক্টর, পরবর্তীতে এমডি হলেন কোম্পানির, ফাইজার যেটা হলো রেনাটা হয়ে গেল। উনি বলতেন ডক্টর মাস্ট নো মোর অ্যাবাউট দ্য ডিজিজ দ্যান ইউ, বাট ইউ মাস্ট নো মোর অ্যাবাউট দ্য ড্রাগ দ্যান দ্য ডক্টর। আচ্ছা, বলতে বাবা, ওরা 6 বছর পরে মিনিমাম ডাক্তারি পাশ করে, তোমাদেরকে 2 মাসের ট্রেনিং দিলাম, এরপরে তোমরা করো। আমি রাত 2টার আগে কোনোদিন জীবনে আমি শুতে পারি নাই, আমি পড়তেছি। এবং মেডিকেল সায়েন্সের আমার ছেলে মেয়েদের এমবিবিএস পড়তে গেলে, ইভেন এফসিপিএস এর কিছু কিছু বইও আমার ঘরে এখনো আছে। ওয়ান অফ দ্য টপ চেস্ট স্পেশালিস্ট প্রফেসর গাঙ্গুলি একদিন আমার বাসায় আসছে। এই যে রিলেশনশিপ না, আমার কেরিয়ারও কিন্তু রিলেশনশিপ কাস্টমারদের সাথে এরকম ছিল। কাস্টমার এরা খুব ফ্রেন্ডলি, গতকালও তার সাথে আমার কথা হয়েছে টেলিফোনে, এরকম রিলেশন। আমার বাসায় এসে রবিন্সের প্যাথোলজির আন্ডারলাইন দেখে, জিলেনি আপনি এটা কি করছেন? লুক, আমি যখন ট্রেনিং ছিলাম ফাইজারে, আমি ছিলাম মোস্ট কি বলে অচ্যুত, যেহেতু আপনি হিউম্যানিটিস থেকে গেছেন। হ্যাঁ, আমি সূর্য সেন হলের, আমাকে কেউ পাত্তা দেয়নি। আমার তখন একটা রিজলিউট ডিটারমিনেশন মনের মধ্যে হলো যে ফাইজার যদি একজন রিক্রুট করবে, দ্যাট উড বি মি। আমি তখন ইসলামিক রিসার্চে গুলশানে আমি সূর্য সেন হল থেকে সব কিছু নিয়ে গেছি। 2 মাস এক নাগাড়ে সন্ধ্যায় বসছি, আমার জানলা দিয়ে সূর্য ওঠা দেখছি আমি, শুধু ওয়াশরুম ছাড়া কোনোদিন টেবিল থেকে উঠি নাই। কারণ সেল টিস্যুর এই ভিতরে এবং বিভিন্ন বিশেষ করে মাইক্রোবায়োলজির মধ্যে যে অর্গানিজম যেগুলো, তো কঠিন কঠিন নামে তো, যে শেক্সপিয়ার, বায়রন, মিল্টন, হোমার এগুলো বলি, অক্টেভ, নানেট, সনেট, এগুলো তো বুঝি আমি, কিন্তু ওইটা তো জানি না। ওই জিদের কারণে, কারণ ওইটা করা মানে আমাকে যখন সে বাদ দিল গ্রুপ থেকে, 15 জনের মধ্যে 14 জন গ্রুপ করে ফেললো, গ্রুপ স্টাডি, আর আমাকে বাদ দিল, তখনই আমার বারুদের গুদামে আগুন লাগলো যে ওকে, আমি তোমাদেরকে দেখাবো। এবং সেটাই হয়েছে। এবং এই যে বই কিনেছি, তখন বেতন কত টাকা ছিল, সেই টাকা দিয়ে অবশ্যই সরকারি চাকরিজীবী যারা ছিলেন, গেজেটেড অফিসার, তাদের চেয়েও তো ভালো পয়সা ফাইজার দিত অবশ্যই। তারপরেও ওই সেভিংস না করে ইনভেস্টমেন্ট, রিডার ডাইজেস্ট কিনতাম 12 টাকা দিয়ে। অনেকে বলে যে ইংরেজি শিখতে গেলে ওর কোনো বিকল্প নাই, 12 টাকা দিয়ে শুরু, 150-এ শেষ। এরপরে আমি কিনি নাই, কিন্তু আমার কাছে 20 বছরের কালেকশন আছে, সাজানো একেবারে এরকম রিডার ডাইজেস্ট। হংকং থেকে একটা পত্রিকা হতো, ওয়ার্ল্ড এক্সিকিউটিভ ডাইজেস্ট, এই যে নিচের এটা A4 সাইজের হবে হয়তো। তখন তো বইয়ের কোনো বিজ্ঞাপন ছিল না, এর মধ্যে বইয়ের বিজ্ঞাপন আসতো, এবং লিডারশিপ, ম্যানেজারিয়াল হয়ে বিভিন্ন এই কর্পোরেট জিনিসগুলো থাকতো, গ্লোবাল। 115 টাকা লাগতো সাবস্ক্রাইবার ছিলাম আমি, 115 টাকা লাগতো প্রতি মাসে। চালের কেজি তখন 15 টাকা হয়নি, মনে হয় 8-10 টাকা ছিল। তার মানে 15 কেজি চাল পাওয়া যেত তখন। আমার সংসারে 15 কেজি চালও লাগতো না, প্রতি মাসে শুধু ওইটার পিছনে খরচ করতাম এই টাকাটা, 115 টাকা। ওটা বন্ধ হয়ে গেছে, হংকং থেকে ওটা আসে না, এত বেশি আন্ডারলাইন করা। এবং সেইখান থেকে বই মার্ক করে রাখতাম। এই বইটা দেখা গেল ওই জায়গার থেকে মার্ক করা যে বইটা আমি কিনবো। আমার 2টা লিস্ট আছে, একটা ইংরেজির, একটা বাংলার, ডায়েরির মধ্যে। কোথাও গেলে আমি ওইটা নিয়ে যাই, কারণ পড়তে পড়তে যখন রেফারেন্স দেখি অথবা মনে হয় যে এই বইটা অ্যাড দেখি, সঙ্গে সঙ্গে লিখে ফেলি। আজকাল তো অর্ডার দিয়ে দেয় বা বাস্কেটে রাখা যায়, বাট আমার ওইটা নিয়ে যাই সব জায়গায়। আমি সেই বইগুলো দেখে দেখে আমি কিনে নিয়ে আসি। তো এই যে ওয়ার্ল্ড এক্সিকিউটিভ ডাইজেস্ট যখন কিনতাম, তখন চাকরির এন্ট্রি লেভেলে মানুষ সঞ্চয় করে বা সংসারের জন্য কিছু করে, সেই আমি অনেকগুলো বই, এই মানে আমার প্রফেশনাল বই, লিটারেচার রিলেটেড তো বই, দেশ পত্রিকা, এটা রেগুলার আমি রাখতাম তখন। যদিও এটা বিতর্কিত অনেক কথা আছে, বাট শেখার জন্য অনেকগুলো বই যেখানে যেগুলো বিক্রি হয়, আমি কাকে জন্য বললাম যে এই গর্ভধারিণী, তারপরে পূর্ব পশ্চিম বা মাধুকরী, অমুক তমুক, এরকম যত বই আছে সব তো কিস্তিতে পড়তাম, প্রতি সপ্তাহে আসতো পড়তাম। সব কিছু পরবর্তীতে 48টা কপি প্রেসে দিয়ে মানে বাধাই করা আর কি। আমার বাসায় দেখলে দেখা যাবে যে এটা কোনো উকিলের বাড়ি, এরকম ভলিউম আছে। আমার ছেলে বাইরে থেকে আসলো, কখনো যখন খুলে দেখে বলে যে গন্ধটা খুব ভালো লাগে। আমরা যে পয়েন্টে ছিলাম সেখানে যদি আবার এটার সাথে একটু কানেক্ট করি, যে এই যে এতগুলো পড়া, তার মধ্যে দিয়ে তো আপনি অনেক রকম লিডারশিপ থিওরি দেখেছেন, আবার এই বই তো বেশ কিছু লিডারশিপ থিওরি এনেছে। সো এইখানের যে থিওরিগুলো আছে, এই থিওরিগুলোর ভিতরে যদি একটু আপনি হালকা করে আমাদেরকে একটু টাচ করে যান, যে একটা যেমন করলেন জন এডায়ারের, তো বাকিগুলোর ভিতর কনফ্লিক্ট কি এবং বা সিমিলারিটি কি, বা অনেক রকম থিওরি পড়ার পর তো একটা মানুষ কনফিউজড হয় যে কোনটা আসলে অ্যাপ্লিকেবল হবে, এই জায়গাটাতে যদি আমি কনফিউশনটা শেষ করি। অ্যাকচুয়ালি যারা অথর, এই জাতীয় গ্লোবাল অথর, তারা কখনো কনফিউজিং কিছু লেখেন না। হয় কি আমাদের তফসির করাতে সমস্যা হয়। কারণ বাই দ্য বাই যদি বলি যে তোমরা মদ পান করে নামাজের নিকটবর্তী হইও না,
এইটুকু জেনে যদি বলি যে আচ্ছা ঠিক আছে অন্য সময় তাহলে খাওয়া যাবে। এখন মদ হারাম হওয়ার 3টা স্তরের, এটা ছিল মধ্যম স্তর। প্রথম ছিল মদের পক্ষে কথা ছিল, তারপরে এটা এইভাবে বলা হয়েছে, পরবর্তীতে এটা বন্ধ করা হয়েছে, এটা অন্য চ্যাপ্টার। তার মানে কি, আমি পুরো জিনিসটা জানি না, এইটার ইন্টিগ্রিটিটা জানি না বলে এইটুকু জানার পরে আমি রং আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। এখন আমি যদি চলে যাই পল হার্সির কাছে, উনি 3টা জিনিসের কথা বলছেন, কনফিডেন্স, একটা হচ্ছে কনফিডেন্স, কম্পিটেন্স এবং কমিটেড। তো সবার আগে হচ্ছে কনফিডেন্স। তো কনফিডেন্স কোত্থেকে আসে? এখন যদি আমার কথা বলার মতো মিনিমাম, বলবো আল্লাহর কাছে আবারও বলবো যে আল্লাহ মাফ করুক, মিনিমাম কনফিডেন্স না থাকতো, কখনো অহংকার বা রিয়া না হয়ে যায়, তাহলে তো এখানে বসতে পারতাম, হাত পা কাঁপতো, এখানে ক্যামেরা, এখানে আমি কি বলবো না বলবো, ওইটুকু মিনিমামটুকু আছে বলতে কনফিডেন্স। তাহলে যে ইন্ডাস্ট্রিতে যে জায়গায় আমি অপারেট করব, ওইটার আবার ঘুরে ফিরে কি আসে? নলেজ। কনফিডেন্স বিল্ডিংয়ের উপর আজকাল ট্রেনিং হয়, বইপত্র লেখা হয়। আসলে কনফিডেন্সের মূল হচ্ছে নলেজ, আর কিচ্ছু না। ইভেন ধুলাই খেলার একটা ছেলে, ও কিন্তু অনেক কনফিডেন্ট, কারণ ও যে জায়গায় কাজ করে, ও লেখাপড়া জানে না কিন্তু সে কিন্তু এক্সপার্ট, এই জন্য কনফিডেন্ট। তাহলে উনি ওই পল হার্সি যেটা বলছেন, কনফিডেন্স, কম্পিটেন্স। তো কম্পিটেন্সটা কখন হয়? যখনই আমার ওই নলেজ হয়, ওই নলেজটা যখন আমি চর্চা করতে থাকি, অ্যাপ্লাই করলে তখন কম্পিটেন্স হয়ে গেল। তাহলে কম্পিটেন্স যখন আসছে, সেটাও কিন্তু আমাকে কনফিডেন্সে নিয়ে যাচ্ছে। একটা থেকে আরেকটা খুব ইন্টার রিলেটেড। আর একটা কমিটেডটা আমি একটু আগে যেটা বললাম, যে ইফ ফাইজার হ্যাজ টু রিক্রুট এ সিঙ্গেল অন, দ্যাট উড বি মি। আমার মধ্যে একটা কমিটমেন্ট থাকতে হবে। যেমন এই বইয়ের বললাম যে 7টা পয়েন্ট আমরা আলোচনা করি নাই, হয়তো সুযোগ পেলে করবো। যে সবার আগে বলছে গোল সেটিং, লাইফের একটা গোল সেটিং থাকতে হবে যে আমি এটা করব। সেকেন্ড হচ্ছে কনসিস্টেন্সি, যেটা আমাদের মধ্যে সাধারণত থাকে না, অস্থির হয়ে যায়, এটা বাদ, ওইটা বাদ, এটা নো, লেগে থাকা, ধৈর্য, তাই না? তাহলে গোল সেটিং। তো এই যেটা বলছে কমিটেড, তো কমিটমেন্টটা বলে ফেলেন যে দুইবার চলে আসছে। আচ্ছা 7টা বলে ফেলি, আমি একটু দেখে বললে আরো ভালো হবে, কোনো সমস্যা নেই। স্ট্রং গোল ওরিয়েন্টেশন, এটা ব্যাখ্যা করা দরকার নাই, গোল থাকলো একটা। ট্রান্সপারেন্ট ইন্টিগ্রিটি, খুব মজার জিনিস এইটা। ইন্টিগ্রিটির মধ্যে আমার সততা চলে আসে, নীতি, নৈতিকতা, মূল্যবোধ সব চলে আসে। ট্রান্সপারেন্ট ইন্টিগ্রিটি, আমাকে দেখে যেন বোঝা যায় যে আমার ইন্টিগ্রিটিটা এই। আমরা তো অনেক সময় মুখোশ ধরি, আমার এই লেবাসের পিছনে আসলে কে আছে এটা তো কেউ জানে না, জানতে চায় না, পারে না। অনেক সময় খুব ক্লোজলি না মিশলে কেউ তো বুঝবে না যে আসলে এই লেবাসের এই আমি কিনা, বা আমি মুখ দিয়ে যা যা বলি, ইন প্র্যাকটিক্যাল লিডারশিপ এক্সারসাইজ যেটা হয়েছে, এক্সিকিউশন হয়েছে, সেটা আমি করছি কিনা। সো এই জন্য বলছে ট্রান্সপারেন্ট শব্দটা নিয়ে আসছে ইন্টিগ্রিটির আগে। ট্রান্সপারেন্ট হতে হবে, আমার কলিগরা বুঝবে যে উনি এই। কারণ আমার কলিগরা জানতো যে স্যারের সাথে কোনো সময় ফ্রেন্ড হয়ে চেষ্টা করে লাভ নাই, ফ্রেন্ডলি থাকবে এবং উনি বুঝবে কাজ, আর কিছু বুঝবে না। তবে আমি কাজ কেন করতে পারতেছি না, সেটার জন্য উনি আমাকে অল আউট এফোর্ট দিবে। ওই তখন আবার বাইপাস না বাই ইন, এটার মধ্যে এক জায়গায় আছে যেটা বাই ইন হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ক্লোজ এনগেজমেন্ট, যেটা নিয়ে একটু আগে আমরা আলোচনা করলাম, 3 নম্বর। আরেকটা বলছে হেলিকপ্টার পারসেপশন, এটা হচ্ছে খুব ওই বার্ডস আই ভিউ যেটা আমরা বলি, অনেক ব্রডার কনটেক্সটে পিকচার দেখা, যাতে কোন একটা প্রবলেমের নাম্বারস অফ সলিউশন আমি বের করে নিয়ে আসতে পারি। ইভেন যেমন অনেকে বলে যে ভাই এটা তো আমাদের কোম্পানির পলিসিতে নাই। না, এমন কিছুই না। পলিসির জন্য কোম্পানি, মানে ব্যবসার জন্য পলিসি, না পলিসির জন্য ব্যবসা। আমার গত বছর একটা অভিজ্ঞতা হয়েছে, অনলাইনে আমি ওনাকে বললাম যে দেখেন এইটা তো আমার 2টো প্রোডাক্ট হয়ে গেল আমার ঘরে, আপনি যদি আমাকে একটু হেল্প করেন। সে আমাকে কোম্পানি পলিসি শেখাই দিল। আমি হাসলাম, বলছে ভাই আপনি আপনার ম্যানেজারের সাথে কথা বলেন, আমি জানি যে আপনাদের প্রোডাক্ট এখন এই যে এই বইটাই লিডারশিপ ফর লিডার্স 2 কপি হয়ে গেছে, কথার কথা, এটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে আপনি 1 কপি আমি রিটার্ন দিব না, ওটার বিনিময়ে আর 2টো বই আমি কিনবো, অথবা 2টো জামা কিনবো। সে করলো না, সে আমাকে দেখালো রুল বুক, যেটাকে বলে রুল বুক। না, রুল বুক তো বা কোম্পানির যে পলিসি তৈরি করা কোম্পানির ভালোর জন্য। সো ওই উনি বলতেছেন যে হেলিকপ্টার ভিউ যেটা বলছেন উনি, সেটা হচ্ছে পারসেপশন, হেলিকপ্টার পারসেপশন, যে সো দ্যাট সে প্রয়োজনে তার ভিতরে আবার কিন্তু ওই ডিসিশন মেকিংটা আবার এখানে চলে আসতেছে। কারণ ডিসিশন মেকিং করার মতো অডাসিটি থাকতে হবে। এটা পজিটিভ অডাসিটি, অডাসিটি শব্দটা আবার নেগেটিভ, মানে প্রয়োজনে ওটা বাদ দিতে হবে, বাদ দিয়ে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে, রিঅর্গানাইজ করা, রিস্ট্রাকচারিং করা। যেমন একটু আবার একটা এক্সাম্পল বলে ফেলি, বইটা আমার জীবনে কিভাবে আসছে। ইউ আস্কড মি, আমি জেনারেলি কোনো কাস্টমারের কাছে টপ পজিশনে যে আমার তো দরকার হয় না, হতো না। তো একবার এই ঢাকাতেই, আমি নাম বলতে পারি কোনো অসুবিধা নেই, মদিনা গ্রুপের হাজি সেলিম সাহেব। তো ওনার ফ্লিটে টাটা অশোকের প্রচুর গাড়ি আছে, বাট আইসার, ভলভো আইসার যেটা, এদের ফ্লিটের গাড়ি খুব কম, একটা বড় ডিল হবে। আমার ম্যানেজার পারতেছে না, বলে স্যার আপনি একটু গেলে ভালো হতো।
ওই ওকে যাবো, গেলাম। ওনার লোকদের সঙ্গে পুরো ডিলটা হলো 5-6 কোটি টাকার ডিল। এটা হওয়ার পরে এরপরে হাজির সেলিম সাহেব আসলেন সিনে। জিলানী ভাইকে, এই তোমরা জিলানী ভাই কি করছো, এন্টারটেন ইত্যাদি ইত্যাদি। পরে আমার একেবারে হাতটা ধরে ফেলছে, জিলানী ভাই আমার একটা হেল্প করেন। যে অবশ্যই হেল্প তো করবো, হাতটা ছাড়েন নাকি, হেল্প করবো আমি। বলতেছে যে ওখানে বিক্রি হতো 3 রকমের, একটা হচ্ছে ইএমআইতে, একটা ইন্টারেস্ট ফ্রিতে, একটা ক্যাশে। তো ক্যাশে যখন হয় তখন 30 লাখ টাকার গাড়ি দেখা গেল 2 লাখ টাকা 3 লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয় আর কি। তো ক্যাশে ডিলটা হয়েছে, তার মানে হি উইল টেক ডেলিভারি অফ দ্য ভেহিকেলস এবং গিভ দ্য ক্যাশ। বলতেছে যে আমি 50% ক্যাশ এখনই দিয়ে দিচ্ছি, আমাকে 2 মাস সময় দেন, একটা চেক দিয়ে দিচ্ছে, 2 মাস পরে আমি টাকাটা দিব। বাইরে টাটা অশোকের লোক বসে আছে, জাস্ট আমি ফিরে আসলে ডিলটা তারা হয়তো নিয়ে নিবে। তাৎক্ষণিকভাবে আমি ক্যালকুলেশন করলাম যে এই গাড়িতে আমার আসলে মার্জিন কত, প্রফিট মার্জিন কত, আর উনি 6 কোটি 3 কোটি দিবে, আর 3 কোটি টাকার ব্যাংক ইন্টারেস্ট কত, এবং 2 মাসে কত টাকা হয়, সরাসরি প্রফিট মার্জিন কতটা হবে, আর ইমেজ বিল্ডিংয়ে কেমন। যেমন আমি বলতাম যে আমি থাকতে পর্যন্ত 900 ভেহিকেল কিনেছিল আমার কাছ থেকে প্রাণ, এটা রেফারেন্স কাস্টমার ছিল, আকিস ছিল, অনেকে ছিল আর কি। তো আমার হাজী সেলিম সাহেবের যে মদিনা গ্রুপ, সে আমার রেফারেন্স কাস্টমারের মধ্যে ছিল না, আমার বানাতে হবে রেফারেন্স কাস্টমার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে বা অন্য রেফারেন্স দিতে। যে কারণে আমি বললাম যে আচ্ছা সেলিম ভাই, এই কথাটা আপনার ম্যানেজার বললে পারতো না, এটাকে আমাকে বলতে হয়, এত গুরুত্বপূর্ণ হয়ে গেল আপনার কাছে। আমি এমন নাটক করলাম, নাটকীয়তা, যে সে বোকা হয়ে গেছে। এর জন্য আপনি কেন আমাকে অ্যাপ্রোচ করছেন, 1 কাপ কফি খেয়ে আমরা চলে যাই, শেষ। আমি করেও দিলাম। হ্যাঁ, পরে ঘটনা হয়েছিল সেটাও আমি অডিয়েন্স যারা, দর্শক যারা আছে বলি যে অফিসে অনেক রকম মজার জিনিস হয়। আমি এত বেশি আমার অথরিটি ছিল, ফ্রি হ্যান্ড ছিল কাজ করার। রিয়েলি আই এনজয়েড ওয়ার্কিং 7 ইয়ার্স। আই জয়েন্ড অ্যাট জিএম, 3 বছর পরে আমি ডিরেক্টর হলাম, আরও 4 বছর ছিলাম আমি। তো এই ডিলটা যেহেতু একটু ওই কি বলে আনঅর্থোডক্স, রাইট, আর চমৎকার ইংরেজি এটা, হ্যাঁ, রুল বুকের বাইরে আনঅর্থোডক্স। দেখি এখন অ্যাকাউন্টস থেকে জিএম সাহেব এটা নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে গেছেন। উনি 12 মাসে 12টা প্রশ্ন করতেন না আমাকে কখনোই, জিলানী হবে, জি স্যার হবে। পরে আমার মনে হয় 1.5 বছর পরে একদিন বললেন যে আপনাকে প্রমাণ করতে হবে না যে হবে, আপনি প্রমাণ করছেন আপনি পারেন। দ্যাট ওয়াজ এ গ্রেট ইন্সপিরেশন ইন মাই লাইফ, যে একটা কোম্পানির চেয়ারম্যান আমাকে, এবং হি ইজ রিয়েলি ওই গতানুগতিক চেয়ারম্যান না, ম্যানেজমেন্টের মানুষ, উনি রিয়েলি হাইলি এডুকেটেড মানুষ। তো উনি এটা বললেন। আরেকটা কথা ছিল যে জিলানী, আমি যতটুকু জানি ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার। কোনো একটা ইস্যু নিয়ে কথা বলতে যে বললেন যে এটা এরকম কেন হয়েছে, সেটা আমি জানতাম না, আমি দেখি। চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে। তো উনি আমাকে যখন ইন্টারকমে রিং দিলেন, তো ইন্টারকমের কালচার তো বাংলাদেশে নানা রকম আছে। কেউ তো সরাসরি ডেকে বসেন, কেউ পিওন এসে বলে আপনাকে এমডি স্যার ডাকছেন, অমুক তমুক, কেউ বলে সালাম দিয়েছেন, আরও নানাভাবে হয়। তো টেলিফোন করে বললেন যে জিলানী কি ব্যস্ত অনেক। এটাই কিন্তু একটা ইন্ডিকেশন আমার জন্য। স্যার আমি আসছি, রিসিভারে গেলাম, যে দেখি ঘটনা এই। তো বলো যে অ্যাজ এ ডিরেক্টর ইউ হ্যাভ গট দ্য অথরিটি টু গিভ এনি ডিসিশন। আমার একটু জানার কৌতূহল যে এটার ইয়াটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি। স্যার এই ঘটনা, আপনাকে যেটা বললাম এটাই, যে আমি কম্পিটিশনের কাছে ডিল লুজ করবো না, নাম্বার 1 আমার একটা ইমেজের ব্যাপার আছে, সেকেন্ড হচ্ছে আমি ক্যালকুলেশন করে দেখছি প্রফিট একটু কম হবে, আমি এই প্রফিট আরেক জায়গা থেকে ম্যানেজ করবো, অসুবিধা নেই, হয়ে গেল। এটা ছিল টোটালি ওই আনঅর্থোডক্স, আউট অফ দ্য বক্স। এই লিডারশিপ, এটা করতে গেলে লিডারকে কিন্তু ওই লিডারশিপ থিওরির মধ্যে থাকলে হবে না, তাকে অনেকগুলো থিওরির পারমুটেশন কম্বিনেশন করে তাৎক্ষণিকভাবে। সবচেয়ে মজার জিনিস কি, যে লিডারকে যে কোনো সিচুয়েশন দেখার সঙ্গে সঙ্গে শুনছে বা দেখছে, আর তার ভিতর দিয়ে কিন্তু এই ডিসিশন তৈরি হয়ে যাচ্ছে। বলা হয়ে থাকে রং ডিসিশন ইজ বেটার দ্যান নো ডিসিশন। আমাদের দেশে প্রচুর আছে, আচ্ছা ঠিক আছে দেখবো করতে করতেই শেষ। তো ডিসাইসিভনেস লিডারশিপে যখন আমরা শিখাই যে তার কোয়ালিটি কি থাকা দরকার, তো 1 নম্বর আমার কাছে মনে হয় ডিসাইসিভনেস, সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা। কারণ আবার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতার পিছনে ওই অথরিটিগুলো চলে আসবে, অনেক কিছু মিলে তার কনফিডেন্স আসে, কমিটমেন্ট আসে। মানে অ্যাকচুয়ালি আমরা যেখানে ছিলাম, আমি কিন্তু হয় ট্র্যাক চেঞ্জ করি নাই, যতজনে যত কিছুই আমাকে থিওরি দিক না কেন, ঘুরে ফিরে কিন্তু একটা জায়গায় আসে, হয়তো শব্দ বা ফ্রেজটা একটু এদিক ওদিক কানেক্টেড, রাইট। তো এটা গেল হেলিকপ্টার পারসেপশন, উনি বলেছেন। আর একটা রেসিলিয়েন্ট রিসোর্সফুলনেস, যেটা বললাম এখন, এই রেসিলিয়েন্ট রিসোর্সফুলনেসটাই হচ্ছে আমি এতক্ষণ যেটা বললাম, যে কোনো প্রবলেমের অনেকগুলো ইনোভেটিভ বার করা, সলিউশন বের করে ফেলা, এবং কোনো সময় পলিসির বাইরে চলে যাওয়া, নিজেই পলিসি মেকার হয়ে যাওয়া, এটা। আর পার্সোনাল হর্স পাওয়ার, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স করতে পারা এবং ম্যানেজ করতে পারা আপ লেভেল অ্যান্ড ডাউন লেভেল। কারণ স্যান্ডউইচের মতো একজন লিডার,
তার উপরে ম্যানেজমেন্টের একটা পার্ট, নিচে একটা পার্ট। এই জন্য ওরা বলতেছেন এখানে পার্সোনাল হর্স পাওয়ার, যে কতটুকু তারা আছে, যে উপরকে এবং নিচেকে, ইভেন ল্যাটারালিও হবে, যে এদেরকে সেই করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে। কারণ অনুনয় বিনয় এভাবে করেও হবে না, আসলে লাগবে লজিক, লজিকের সঙ্গে ইমোশন। কারণ লেফট ব্রেন আর রাইট ব্রেন দুটোকে কাজে লাগাই কাজটা করতে হবে। আর রিসোনেন্ট কমিউনিকেশন, যেটা এই রিসোনেন্ট কমিউনিকেশন উনি বলছেন যেটা, যে প্রচণ্ড অ্যাওয়ার থাকতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স দিকে। আবার কিন্তু মানে চ্যাপ্টারে মনে হয় কি আমার কাছে বইটা পড়লে, যে সূরা আর রহমানের মতো একটা আয়াত পরেই পাবে আইয়ালা রব্বিকা মা তুকাজ্জিবান। মানে উনি নানা কিছু বলে যাচ্ছেন, কিন্তু এসে একটু একটা নোক্তা দিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। বলতেছেন যে এই যে রিসোনেন্ট কমিউনিকেশনে বলতে স্ট্রং অ্যাওয়ারনেস, এই হ্যাভিং রুটস ইন হাই ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স আলোচনা আছেই, অন্য চ্যাপ্টারের মধ্যেও যদি ইফ উই ক্যান রিড বিটুইন দ্য লাইন্স, গভীরভাবে দেখলে বোঝা যাবে যে এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজ করছে। এটাই তো ওই কথা ছিল যে আর 7টা পয়েন্ট কি, এটা নিয়ে আলোচনা করে তারপরে আমরা আগাই। আরো কিছু ছিল না, যে আমরা মনে হয় তাহলে ইসে চলে যাই, যে আমরা ছিলাম আপনি পল হার্টসির ইয়েটা বলছিলেন, হ্যাঁ পল হার্টস থিওরি বলছিলেন, পল হার্টসি বলছিলেন, তারপর হচ্ছে হ্যাঁ পল হার্টসিতে ছিলাম, যে কম্পিটেন্স, কনফিডেন্স এবং কমিটেড। তো এখানে আমি আমাদের মানে এটা অ্যালাইন করতেছি আমাদের দেশের ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে যারা স্টুডেন্ট এবং যারা কর্পোরেটে আছে তাদের জন্য, যে আসলে একটা গোল সেটিং এবং ভ্যালু অ্যাড করা, যাতে তার কনফিডেন্সটা বাড়ে এবং কমিটেড হয়ে যায়। এই ব্যাপারটাই উনি কিন্তু লিডারশিপে এই 3টা পয়েন্টকে করেছেন। এরপরে উনি আরেকটা নোয়েল টিসি আসছেন বেশ কয়েকটা কথা নিয়ে, বাট উনি ইমোশন প্লাস এনার্জি প্লাস এজ, দ্যাট মিনস কোন জায়গায় আমি আমার এনার্জি এবং টাইম খরচ করব, এটাকে উনি এজ বলছেন, ইডিজি এজ যেটা আর কি। এটা দিয়ে বলতেছেন যে এই নোয়েল টিসি লিডারশিপ ইঞ্জিনিয়ার উনি দেখাচ্ছেন আর কি, তার নো আইডিয়া থাকতে হবে, তার মানে যত বেশি আইডিয়া, এবং এই আইডিয়ার কথা বলতে যে উনি বলছেন যে আমি সব জানি না, আর যত বেশি ইন্সপায়ার করব, আমরা অন্য কিতাবে অন্যভাবে আছে, আমার জুনিয়র কলিগের থেকে আইডিয়া নেওয়ার জন্য। তো ন্যাচারালি আমাদের সামনে যারা বসে আছে তারা তো আমার চাইতে বেশি ইয়াং, তারা বেশি স্মার্ট, তারা অনেক বেশি ক্রিয়েটিভ, আমি বিশ্বাস করি। আমি যত অপিনিয়ন আইডিয়া দিতে পারবো তারা আরও বেশি দিতে পারবে। তো এই মাইন্ডসেটটা আমার থাকা দরকার। কিন্তু বিইং ইন দ্য পজিশন অফ লিডার, আমি যদি মনে করি যে আমি সব জানি, ও কিছু জানে না, যেমন না, যেমন আমি আরেকটা কথা বলে থাকি যে লোক, আমার যে কলিগটাকে আমি ইগনোর করছি, অনেক সময় আমরা এটা করে থাকি বাংলাদেশে বেশি, ও বাড়িতে না গেলে কোরবানির সিদ্ধান্ত হয় না, বিয়ের সিদ্ধান্ত হয় না, জমি মাপামাপি হয় না, বা সালিশ দরবার হয় না। হি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একজন মানুষ, তার সন্তান আছে, স্ত্রী আছে, সে একজন স্বামীও, সে একজন বাবা, আমার টিমের মেম্বার বলে আমি তাকে কেন করবো? পারফরমেন্স ইগনোর করতে পারি না তো, আমরা কিন্তু করি এটা। অথবা এট দ্য রেট অফ পারফরমেন্স, তার পারফরমেন্স হয়তো একটু খারাপ, তাহলে আমাকে তো ডিগ আউট করতে হবে যে আসলে পারফরমেন্স খারাপের কারণ করতে হবে। দুটো হতে পারে, আইদার সে জানে না কি করতে হবে, অথবা সে সেভাবে করে নাই, না জানলে তাকে জানাই দিব, আর না করলে তাকে করাটা দেখাই দিব যে বাবা এইভাবে করতে, সাথে থেকে দেখাই দিব। কারণ একটা কলিগকে সাথে নিয়ে কাজ করলে বেশি দিন লাগে না শেখাতে। আর যদি এমন হয় যে হি ইজ নট ফিট ফর দিস ফিল্ড, তাকে জব রোটেশন করে দেবো, এইচআরে চলে যান, আপনি কি বলে কমার্শিয়ালে চলে যান, এরকম হতে পারে। তো একটা মানুষকে নিয়ে তো আসলে হয় কি, একজন লিডারের কাছে যখন মানে জুনিয়রকে দেওয়া হয়, ওই যে বললাম যে নিজের সন্তানের মতো দেখতে হবে। তো কি করে ওর কাছ থেকে আমি আউটপুটটা নিতে পারি এবং ওর জীবনটাকেও সাউন্ড করে দিতে পারি, এই অবজেক্টিভ যদি মানুষ মাথার মধ্যে না থাকে, তাহলে লিডার হতে পারি না। তো এখানে বলছেন আইডিয়ার কথা, প্রচুর আইডিয়া জেনারেট করা যে ক্যাপাবিলিটি, এটা লিডারের দরকার। তার নো হাউয়ের কথা বলছে এখানে, আর ভ্যালু অ্যান্ড বিলিফের কথা বলছে। এই ভ্যালু আর বিলিফ যদি বলি, আমি যখন আমাদের ইসলামের ইমান আর আকিদার দিকে চলে আসবো, ওই একই জিনিসই কিন্তু, হ্যাঁ একই বলতে কালিমা না, বাট ওই ভ্যালুজ, যে নীতি নৈতিকতা, মূল্যবোধ, যে একটা ফ্রেজ আমি বলি সাধারণত বেশি, এটাই লিডারের মধ্যে, এটা সবচেয়ে বেশি থাকতে হবে। কোনো কারণে যদি একজন লিডারের এই জায়গায় ইন্টিগ্রিটি সামান্যতম হয়, ক্ষতিগ্রস্ত হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত বোকা হোক আমার কলিগ, আর যত ডাউন ট্রডেন হোক না কেন, সে মনে মনে বলবে যে আচ্ছা চিনি আপনার, আমি ওর কাছ থেকে কোনোদিনের কাজ আদায় করা যাবে না, হবে না এটা। তো এই উনি এই লাস্টে আসছেন ইমোশন, এনার্জি আর এজ, এই 3টা জিনিস নিয়ে। ইমোশন একটা জিনিস, এনার্জি দুটোই ইনট্যাঞ্জিবল, এবং এজ বলতে যেটা বললাম যে উনি মিন করছেন যে আমার টাইম অ্যান্ড এনার্জি কোথায় খরচ করব, এই পুরো জিনিসটাকে মানে লজিক্যালি ব্যবহার করা, কাকে কতটা সময় দিব, আমরা তো তা করি না। ইভেন যারা অনেক সময়
ফেসবুকে যে 1 ঘন্টা আছে বা লিঙ্কডইনে এত সময় আছে সে নিজেও জানে না। টাইমের উপর তো আমাদের কোনো ইয়ে নাই, ম্যানেজমেন্টই নাই। তো লিডার তো অনেকগুলো কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি টাইম ম্যানেজমেন্ট ওয়ান অফ দ্য বেস্ট। কারণ আমি আমার সময়টুকু কাকে দিব, যেমন আমি বাই দ্য বাই আরেকটা এক্সাম্পল বলে ফেলি, জেলার নাম বলি না, অ্যাজ এ ডিরেক্টর সেই জেলাতে 7 বছরে একবার গেছি আমি ট্যুরে। কারণ আমার ন্যাশনাল কন্ট্রিবিউশনের ক্ষেত্রে ওই জেলার ওই ডিস্ট্রিবিউটরের যে কন্ট্রিবিউশন ছিল তাতে আমার যে মাসের একটা দিন অথবা বছরের একটা দিন সে ডিজার্ভ করে না। আমি একবার গেছি, কারণ অনেকভাবে চেষ্টা করি তাকে ডেভেলপ করতে, আমার জুনিয়র কলিগ যারা আছেন তাদেরকে দিয়ে, তো এক সময় আমি যাব, গেছি একবার হয়তো, সেটা ওয়ান্স ফর অল, কিন্তু কখনোই আমি ফ্রিকুয়েন্টলি না। কারণ আমার পোটেনশিয়াল কোথায় বিজনেসের, কোন জায়গায় আমার, সে যদি ব্যবসার কথাই বলি, ঢাকা আর ঢাকা সারাউন্ডিং। যেমন আমি লাস্ট যেখানে ছিলাম ওদেরই কোনো একটা নতুন SBUর কনসালটেন্সি করি, আমি বলছি ন তুমি করে কথা বলি তার সঙ্গে, আমি যে তুমি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর এইটুকু, এর বাইরে যাব না। আমি ডেপথে যাব, উইথতে যাব না। কারণ বাইরে গেলে আমি বললাম অন্য কোনো কনসালটেন্ট তোমাকে দিত, প্রচুর পরিমাণে লোক নাও, গাড়ি কেনো, এটা করো সেটা করো, অনেক ইনভেস্টমেন্ট করে মালিককে হুক করে ফেলতো। প্রতি মাসে ওভারহেড আসতো এত কোটি টাকা। জন্য এইটুকুর মধ্যে পাইলট প্রজেক্ট হবে, এইখানে প্রয়োজনে আমি কস্ট আর একটু বেশি করব, কারণ এই জায়গা হবে। এবং ওদের টিমে মাঝে একবার আমি যেতাম প্রতি মাসে, আমি টিম কলিগকে একটা জিনিস বোঝায় আসছি যে আপনারা কাজ করে কাজ শিখলে এইখান থেকে ঢাকার থেকে নারায়ণগঞ্জ বা সাভারের কলিগকে বগুড়ায় দিব, একজনকে কুমিল্লায় দেবো, একজনকে চিটাগাং, এরা তখন চলে যাবে দিনের দাওয়াত দেওয়ার মতো একজন খলিফা হয়ে চলে যাবে, আপনার এই কোম্পানিকে দাঁড় করাবেন। আমার এটা একটা অন্য ধরনের প্রজেক্ট। উদ্দেশ্য যে এভাবে না হলে যে পরিমাণে তার রিসোর্স এবং এনার্জি খরচ হবে সেই পরিমাণে রিটার্ন বর্তমান সময়ে আসবে না, বিশেষ করে করোনা পরবর্তী সময় নতুন একটা ইন্ডাস্ট্রি করা, ও নতুন ইন্ডাস্ট্রি এটা। তো ওকে আমি বলেছি যত কম ইনভেস্ট করে কম সময়ের মধ্যে অ্যাটলিস্ট ব্রেক ইভেনে আসতে পারি, তাহলে তোমার মধ্যে ইন্সপিরেশন কাজ করবে, আদারওয়াইজ হতাশা আসবে। আমি এইভাবে করে দিয়ে আসছি, বছরখানেক আমি আর যাচ্ছি না এখন, বাট থিওরি যেটা বললাম এটাই। তো আমার টাইম আমি কিভাবে খরচ করব লিডারের, সেটা কিন্তু চিন্তা করতে হবে। প্রয়োজনে চিটাগাং আমি 2 বার যাবো, কারণ চিটাগাং আমার ব্যবসা সেকেন্ড, ঢাকার পরে আমার চিটাগাং সবচেয়ে ব্যবসা বেশি, এটাই। তো উনি এখানে মানে নয়েল টেসির যে কথাগুলো বলেছে তার মধ্যে একটা হচ্ছে এই এনার্জি এবং টাইম, এই দুটোকে জুডিশিয়াসলি ইউজ করতে পারার ক্যাপাবিলিটি খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের একটা ট্রেন্ড আমি বলি, কেউ কষ্ট পাবেন না, কারণ আমার তো প্র্যাকটিক্যালি দেখা, একজন টিম লিডার দেখা যায় যেখানে ভালো মার্কেট, যেখানে ভালো পারফরমেন্স, যে কলিগটা সবচেয়ে ভালো তার সঙ্গে সে ট্যুর প্ল্যান রাখে। আমি প্রথম এটা কেটে দিই, ভাই আই এম সরি, যে পারে না, আপনার টার্গেট হচ্ছে তার কাছে যাওয়া, ওইখানে দাওয়াত দিতে যান, ওকে আপনি তুলে নিয়ে আসেন। যে পারে আপনি ওই কাজটা করার পরে এসে বলবেন যে আমি এটা করে আসছি, ক্রেডিট নিবেন, দরকার নেই। এই ক্রেডিট নেওয়া শব্দটা এই বইয়ের মধ্যে আছে, যে অনেকে কিন্তু এই পারফরমেন্সকে হাইজ্যাক করে ফেলে, কলিগের পারফরমেন্স নিজের নামে মান্থলি মিটিং বা বোর্ড মিটিংয়ে চালাই দিচ্ছে। কলিগকে বলতে হবে, কলিগের হাইলাইট করতে হবে এটা। কারণ জুনিয়র কলিগ তৈরি করতে গেলে এখানে কিন্তু যেটা বলা হচ্ছে লিডারশিপ ফর লিডার্স, এটা শুধু লিডারশিপের জন্য না। কারণ যিনি ওই টপ পজিশনে আছেন উনি যদি এই যে থিওরিগুলো এখানে বলা হচ্ছে এটা চর্চা করেন, তাহলে ডাউন দ্য লেভেলের লিডার তৈরি হবে, তারা কোম্পানিটাকেও তৈরি করে ফেলবে। তাহলে দেখা যাবে যে যিনি এটা চর্চা করবেন উনি না থাকলেও, চাকরি ছেড়ে দিলেন, মারা গেলেন, অসুস্থ হলেন, প্রতিষ্ঠানে কিছু হবে না। সেটার এক্সাম্পল আমার জীবনে কোথায়, যাচ্ছিলাম জাপানে মিৎসুবিশিতে, আমার কোম্পানির চেয়ারম্যান আর আমি মালয়েশিয়াতে রাত্রে ছিলাম। রাত্রে উনি ডিনার করার পরে আমি বললাম যে বই কিনতে যাবো, উনি বলে আমি রুমে যাচ্ছি জিলানি। আজ ঠিক আছে। হাঁটতে হাঁটতে এয়ারপোর্টের মধ্যে যে হোটেল, ওখানে জিলানি আপনার পরে কে, খুব ইন্টারেস্টিং। আমি তো বুঝলাম যে এটা কিন্তু ক্যাজুয়াল টক না, এটা খুব ইম্পর্টেন্ট টক, যে আমি আসলে কতখানি সিরিয়াস। আমি বললাম ক্যাটাগরিক্যালি আমার পরে আমি যদি অসুস্থ হয়ে মারা যাই তাহলে এই কোম্পানিটার হাল ধরতে পারবে, এর সাথে এই। আর সারা বাংলাদেশ থেকে 10 জনকে আমার মনে মনে আমি করে রাখছি, সিলেক্ট করে রাখছি, এদেরকে ডেভেলপ করা যাবে 3 থেকে 5 বছরের মধ্যে। আচ্ছা ঠিক আছে বলে চলে গেলেন, বাট আমি জানি যে আমার একটা বড় ইন্টারভিউ হয়ে গেল। এটা এইচআরের কাজ মূলত, কিন্তু একজন লিডার যিনি বা কোম্পানি যিনি চালাবেন, প্রতিষ্ঠান চালাবেন, তার দায়িত্ব হচ্ছে যে আমি কোনো কারণে যদি মারা যাই, অসুস্থ হয়ে চাকরি ছেড়ে দিই, চাকরি চলে যায়, 4টা ঘটনা, যে কোনো একটা ঘটনা ঘটলে হু ইজ নেক্সট টু টেক ওভার। এটা খুব কম হয় আমাদের দেশে। এরপরে যে থিওরিটা আছে জিম কলিন্সের, ওখানে যদি আমরা একটু টাচ করি, এরপরে আসলে আমি এখানে বুঝতে চাই, যেমন ধরেন 3টা থিওরিতে 3টা করে পয়েন্ট আছে। এখন যখন একজন ধরেন নোয়েল টিসি যে থিওরিটা দিয়েছে যে এই 3টা মিলে সে একটা ফ্রেমওয়ার্কের মতো বলেছে, সো এই 3টার মধ্যে থাকলেই কি আমার গুড এনাফ হয়ে যাওয়ার কথা না, অথবা সেটাই কি অন্য থিওরিগুলোর জন্য প্রযোজ্য না? সো তাহলে যখন আমি এতগুলা পড়তেছি তখন তো আসলে মাথার মধ্যে অনেকগুলা জিনিস ঢুকতেছে, ফলে তো এখন মানুষজন তো তখন একটু ওভারওয়েলমড হয়ে যেতে পারে। সেটার কি সমাধান? আমি
একজন সাহিত্যিকের কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, যে উনি বই পড়তেন কিভাবে, বই পড়তেন ওই পাশে রেখে দিতেন এইভাবে, নামটা আনলাম যেহেতু একটা অ্যানেকডটের জন্য। তার বই পড়াটা এরকম ছিল। আমার বই কিন্তু প্রচুর আন্ডারলাইন করা, অনেক শব্দের অর্থ লেখা, যে শব্দের অর্থ হয়তো আমি জানি তবু লিখেছি একটু কঠিন, অথবা জানি না, কারণ আমি জানি যে আমার ছেলে মেয়েদের কাজে লাগবে, ওরা সহজে পাবে, এই জন্য আমি লিখি। আচ্ছা, তো কেন বললাম যে উনি ওই পাতা উল্টায় সূচিপত্র দেখে বুঝে গেছেন এর মধ্যে কি আছে। লাইন বাই লাইন পড়তে গেলে জীবন তো বই পড়ে শেষ করা যাবে না। কেন বললাম যে নানা রকম লিডারশিপ থিওরির যে অথর যারা আছেন তারা দিচ্ছেন, যিনি পড়বেন ওনাকেও কিন্তু, কারণ আমরা লিডারদের লিডার নিয়ে কথা বলতেছি, একেবারে লিডার না, লিডারদের লিডার। তো তখন বুঝতে হবে, যেমন আমি যতটুকু পারছি বুঝে নিয়ে গেছি যে আসলে ঘুরে ফিরে কিন্তু একই জিনিস। যখন কনফিডেন্সের কথা বলে তখন আমি দেখি কনফিডেন্সের মধ্যে তো নলেজই আছে, বাট উনি বলতেছেন নলেজ আর পাওয়ার, নলেজ অ্যান্ড পার্সোনালিটি, এখানে বলতেছে কনফিডেন্স অ্যান্ড কমিটমেন্ট ইত্যাদি ইত্যাদি। মানে জিনিসগুলো ওই মাযহাবের মতোই বলতে গেলে, যে আসলে সব মাযহাবই ঠিক, যে কোনো একটাকে ফলো করলেই হয়। কিন্তু যিনি পড়বেন উনি যদি একটু মন দিয়ে পড়েন তখন দেখবেন যে না, ইট ইজ ইনাফ। আমার কাছে মনে হয় না এর পরবর্তীতে যত বই আসুক না কেন লিডারশিপের উপরে, খুব বেশি একটা কিতাব ওই টেক্সট আমার পড়ার দরকার আছে, কারণ যতটুকু ধারণা পাওয়ার, আর বাকিটা হচ্ছে নিজে কাস্টমাইজ করে নেওয়া, যে কাদের সঙ্গে আমি কাজ করছি, হুম আই এম গোয়িং টু লিড। তো ন্যাচারালি এটা হয়ে যাওয়ার কথা। আপনি যেটা বলছিলেন যে ওভারওয়েলড হয়ে যাওয়ার কথা, এটা হওয়া দরকার নাই। ভালো কিতাব একটা দুটো পড়লেই কিন্তু তার ভিতরে যা আছে, এখন আমি সূরা বাকারা 256টা আয়াত মুখস্থ আছে, কিন্তু আমি তো নামাজ পড়ি না তাই না কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে, তাহলে তো হবে না, আমার আমল লাগবে। আমার ওনাদেরকে উদ্দেশ্য করে একটাই কথা, যে কোনো একটা বই পড়ি না কেন, সেই বইটার মধ্যে যা বলা আছে ওটা যেন আমি এক্সিকিউট করি আমার লাইফে। এক্সিকিউট না করে খালি খালি বই কিনে আমার ডেস্ক ভরে লাভ কি? সো এখানে জিম কলিন্সের কথা যখন আসছে, আমি লেভেল 5 লিডারশিপ রিসেন্টলি আমি একটা এটা নিয়ে একটু কথা বলছিলাম, তো এখানে যদি আপনি কিছু একটু অ্যাড করতে চান। না, ওনার কথা একটু আগে মনে হয় আমি আলোচনা করে ফেলেছিলাম, যে ওর তো সম্ভবত 1400 না 1400 কোম্পানির উপরে গবেষণাটা, আরো বেশি বোধহয় গুড টু গ্রেট লেখার আগে, গুড টু গ্রেট এবং বিল্ড টু লাস্ট, বিল্ড টু লাস্ট, এটা করে তারপরে এইখানে চলে আসছেন। এবং ফাইনালি উনি যেটা পিরামিডের মাথায় যেটা দেখাচ্ছেন যে লেভেল 5 লিডারশিপ, তো আবারও যদি আমি লেভেল 5কে মিলাই নিয়ে আসি এর সঙ্গে অন্য যে কোনো কারোর সাথে, খুব কি একটা ডিফারেন্স দেখা যাবে মনে হয় না, ওই একই ধরনেরই হবে। কারণ জিনিসটা হচ্ছে হিউম্যান হ্যান্ডেলিং। লেভেল 5 লিডারশিপে উনি যে সাজেশন দিচ্ছেন, বা আমি অন্য লিডার ম্যাক্সওয়েল থেকে শুরু করে যাদের কাছেই যাই না কেন, যে ভঙ্গিতে বলুক না কেন, ঘুরে ফিরে আসছে আমার আই এম টু গেটিং দ্য জব ডান থ্রু মাই কলিগ। বিষয় হলো একটা। আর লিডারদের আরেকটা মজার জিনিস আছে, আমি জিম কলিন্স থেকেও পেয়েছি এটা, সেটা হচ্ছে যে কোনোদিনও কোনো লিডারের জব শুধু টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে লিমিটেড না, হোক সে ফ্যাক্টরি থেকে শুরু করে একেবারে সাপ্লাই চেইন পর্যন্ত, যে জায়গার লিডারই সে হোক না কেন, সবার কাজ দুইটা, একটু আগে আলোচনা করে ফেলেছি। একটা হচ্ছে অ্যাচিভিং দ্য অবজেক্টিভ অফ দ্য অর্গানাইজেশন, এক নাম্বার 2 হচ্ছে সিলেক্টিং দ্য নেক্সট পারসন। যেমন আমার ছিল, আমি সবাইকে বলেছি প্রমোশন কাঙ্গাল হলেই বলতাম যে আমি বলেন তো আপনার পরে এখানে বগুড়াতে কাকে দিব, খুলনায় কাকে দিব। আমি স্যার, আমার জুনিয়র কলিগে মজা করে বলতাম, স্যার এক কাজ করেন, আপনি আরেকটা 6 মাস বা 1 বছর সময় নেন, আপনি ওখান থেকে একজনকে তৈরি করেন, খুলনার থেকে আপনাকে প্রমোশন দিয়ে হয়তো বগুড়ায় দিব, বাট খুলনার যাকে প্রমোশন দেবো তাকে দেবো চিটাগাং, আবার চিটাগাংয়ে একই রকম একটা কেসেস পাইলট প্রজেক্ট করে ওইখান থেকে একজনকে খুলনায় নিয়ে আসবো। প্রমোশন পাওয়ার জন্য আমার কাছে একটা অলিখিত থিওরি ছিল, ফার্স্ট বলতে হবে হু ইজ নেক্সট টু ইউ। আপনার রিপ্লেসমেন্ট তৈরি করার পরেই আপনাকে ওখান থেকে তুলে নিয়ে আসবে। কারণ টাকা থাকলে আমি ইম্পোর্ট করতে পারি মেশিন অ্যান্ড র মেটেরিয়াল, বাট আই ক্যান নেভার ইম্পোর্ট ম্যান, আই হ্যাভ টু ডেভেলপ ম্যান। তো আপনাকে আমি তৈরি করতেছি, এবং আমার কথাই ছিল যে আমি আজকে যা খুতবা দিলাম, মানে মিটিংয়ে ট্রেনিং দিলাম, এটা আপনার জুনিয়র কলিগদেরকে আপনি শেখাবেন, কারণ আমি তো পারছি না। তো এতে হয়েছে যে ও নিজের প্রমোশনের জন্য, নিজের ডেভেলপমেন্টের জন্য ঠিক ওই ভাবি তৈরি করে ফেলেছে। দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল টাইম, আমি বলবো ইন্ডাস্ট্রি চেঞ্জ করে যখন এখানে আসছি আমি, এটা একটা ওয়ান্ডারফুল টাইম আমার জীবনে গেছে এই জিনিসগুলো এক্সিকিউট করে। ওকে, আমরা এখন ওই যে চ্যাপ্টার 4 এর দিকে যদি যাই, অলরেডি আমরা অনেক সময় নিয়ে ফেলছি। তো এখানে বাই ইন নট বাইপাস এই শব্দটা এর আগেও আপনি দুইবার বলেছেন। তো এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আমাদের বেসিক লার্নিংটা কি? হ্যাঁ, বেসিক লার্নিং হচ্ছে মিস্টার এক্স হচ্ছেন লিডার, ওয়াই হচ্ছেন তার টিম কলিগ। ওয়াই এর একটা অবজেক্টিভ দেওয়া আছে, কিছু কেপিআই দেওয়া আছে,
এই ইন্ডিকেটরে সে অর্জন করবে। এখন লিডারের মূল কাজটা তো এই 5 জনের কাজগুলোকে বা 4 জনের কাজটাকে করে নিয়ে তার সিনিয়রকে ধীরে একেবারে টপ হায়ারকিতে চলে গেল। এখন এই কাজটা করতে যেয়ে সবসময় তো কলিগরা যে করতে পারে তা না, কারণ সবসময় টার্গেট হয় কীরকম, টার্গেট থাকে খুব হাই টার্গেট থাকে, বাট দ্যাট শুড বি অ্যাচিভেবল। যে 100 করতে পারে তাকে 150 দিলে তো সে ভয় আর আগাবেই না, বরং 100কে আমি 105 বা 10 দিতে পারি। নিয়ম তো এটাই, চ্যালেঞ্জ থাকতে হবে, মানে টলারেবল স্ট্রেস যেটা বলে ওটা খুব দরকার, স্ট্রেস দরকার, বাট সেটা টলারেবল স্ট্রেস দরকার। এখন উনি আমাদের লিডাররা অনেকে করেন কি, বাইপাস করেন। দ্যাট ইজ ইউর জব, ফর দিস ইউ আর পেইড। কি চমৎকার স্মার্ট ইংরেজি বলতেছি আমি, যে ফর দ্যাট ইউ আর পেইড। তো এটা তো আপনার জব, আপনি করেন না, তা না। ওকে, ওইটা কেন সে পারছে না, রুট কজটা খুঁজে বের করে বাইপাস না করে বাই ইন করতে হবে। তার মানে এটা আমার প্রবলেম। এই আমার প্রবলেম বলতে যে আমি আরেকটা জিনিস বলে ফেলি, আরেকটা কিতাবের কথা, এটা মাঙ্কি ম্যানেজমেন্ট। এটা খুব অদ্ভুত একটা, আমার কাছে খুব ভালো লাগছে, এটা বাংলাদেশে খুব কম হয়। এই যে আমি যখন বাই ইন করব, ওই ফ্রেন্ড এবং ফ্রেন্ডলির মতো এইখানে একটা মজার আছে, সূক্ষ্ম লাইন আছে, পর্দা আছে। সেটা হচ্ছে যখন ওর ওই প্রবলেমটাকে সাহায্য করার জন্য আমি যাব, তখন কিন্তু দ্যাট প্রবলেম শুড রিমেন উইথ হিম, আই উইল গো অনলি টু অ্যাসিস্ট হিম। সেজন্য কোনোভাবে না বুঝে যে ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু। হ্যাঁ, কারণ ওই মাঙ্কি ম্যানেজমেন্টে এমন কথা, যে কথাটা বলে যে সে আমরা যাচ্ছি ডাইনিংয়ের দিকে বা মসজিদের দিকে, আলোচনা কি, মিস্টার ওয়াই আপনার খবর কি? স্যার এই তো এই ব্যাপার একটু হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একসময় আমাকে বলেন। ও মনে মনে বুঝলো যে এবার আমার বসকে পেয়ে গেছে, লিডারকে পেয়ে গেছে। আর একদিন ওইভাবে করতে করতে একটা সময় দেখা যায় যে প্রবলেমের ওনারশিপ কার, এটা ওই বইটাতে সবচেয়ে বড় কথা বলে, সেটা ওনারশিপ অফ দ্য প্রবলেম। যে টার্গেট দেওয়া অথবা যে প্রবলেম দেওয়া, সেই প্রবলেমের ওনার কার, ওনারটা হচ্ছে উনি। বাট যদি আমি তাকে ইন্ডালজেন্স দেই, ওনারশিপটা বলা হচ্ছে বানর। বানরটার 2 পা থেকে 1 পা তার ঘাড়ে, 1 পা আস্তে করে আমার ঘাড়ে দিবে। এরকম কিছুদিন চলবে, এরপরে দেখা যাবে যে আলটিমেটলি বানর ওই পাটাও আমার ঘাড়ে নিয়ে আসছে। পরে কোনো একদিন মসজিদ বা ডাইনিংয়ে যাওয়ার সময় ওই কলিগই ওয়াই উল্টা বলবে, স্যার ওইটার খবর কি? দিস ইজ মাঙ্কি ম্যানেজমেন্ট। এই জন্য স্ট্রেট, ইট ইজ ইয়োর প্রবলেম, ইট ইজ ইয়োর মাঙ্কি, ইউ হ্যাভ টু ম্যানেজ ইট। এটা খুব ভালো করে লিডারকে জানতে হবে। এই জন্য সূক্ষ্ম বললাম, এই সূক্ষ্ম পর্দাটা রেখেই আমি তাকে হেল্প করতে যাব। সে টেকনিক্যাল অ্যাসপেক্টে হোক, নলেজের দিকে হোক, ইনভলভমেন্টের মধ্যে হোক, এনগেজমেন্টের হোক, তাকে আমাকে এনকারেজ করে কাজটা করায় নিয়ে আসা। মূলত এখানে এই মানে যতগুলো পয়েন্ট বলছে, তার সারে নজর হচ্ছে এটা, বাই ইন করতে হবে। বাই পাস করব না, যে বাই বোঝো, আবার আমি একদম নিজে কাঁধে নিয়ে নিব, তাও না। I am there to assist. কি হয়, বাইপাস আপনার একটা জায়গায় খুব কাজে লাগায়। যখনই কোনো প্রবলেম সলিউশন হয় না, একটা ফেলিওর আসে, বলবো সেই ফেলিওরটাকে তো বলা হয় শর্ট টার্ম সেটব্যাক, টেম্পোরারি সেটব্যাক বলে এটাকে। তো তখনই বলি যে মিস্টার ওয়াই, স্যার ও তো হয়ে গেছিল, ওয়াই যদি করতো তাহলে হয়ে যেত। আমি খুব মজা করে এই জিনিসটা মানে এনজয় করতাম, এবং আমার কলিগরা জানতেন ভালো, হু ইজ ওয়াই, আই নো ইউ। আর আমি যে কিছু চাহি না, জননী বলে শুধু ডাকিব, সেরকম। আমি তো আপনারই চিনি, আপনি তো কাউকে চিনি না। আপনার ওয়াই জেড আলফা বেটা থেটা কি আছে আমি তো জানি না এগুলো। দ্যাট ইজ ইউর জব, দ্যাট ইজ ইউর মাঙ্কি ভাই। এগুলো কি বলছেন, কেন হলো না এটা বলেন আপনি। এখন হলো না যেটা, আমি যদি এখন কি বলি চরমতম নিজের উপরে নিষ্ঠুরতম প্রতিশোধও নেই, তাহলে তো আর কোনোদিন ওই মাসটা, ফেব্রুয়ারি মাস ফিরে আসবে না, অ্যাচিভমেন্ট আর হবে না, বইমেলা যাবে, কি হয়তো হয়েই গেছে। সুতরাং হলো না কেন, এটা আপনি করেন, রুট কজ খুঁজে বার করেন। তার মধ্যে যদি কন্ট্রোলেবল, যেটা একটা আনকন্ট্রোলেবল, তো আনকন্ট্রোলেবল ভেরিয়েবল যেটা ন্যাচারাল থেকে শুরু করে নানা কিছু হতে পারে, আমার হাত নাই, ওটা ছেড়ে দিতে হবে ভাগ্যের উপরে। কিন্তু কন্ট্রোলেবল জায়গায় আমার কলিগ, আপনি, আমি, সাপ্লাই চেইন, অমুক তমক কমার্শিয়ালের রোল ছিল, এইটা তো আমি কম্প্রোমাইজ করবো না। কেন আপনার দ্বারা এই ভুলটা হলো? আপনার তো ফোকাস এখানে থাকার কথা ছিল। বাট কখনোই ফেলিওরের জন্য আমার কলিগদেরকে কিন্তু আগে দেখতে হবে এই ফেলিওরের কারণ কোনটা। সবসময় দেখা যায় কি, সেলস শুধু না, সব ডিপার্টমেন্টই এক্সকিউজ বা অজুহাত এটা দেওয়ার উস্তাদ। এই কিতাব যারা লিখছেন তারা কিন্তু এসব বোঝে না। বাংলাদেশে প্রচুর অজুহাত আছে, কিছু বলার আগেই ফেব্রুয়ারি মাস 28 দিনে ছিল, এটা একটা কারণ, বৃষ্টি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, বই মেলা হয়েছে, বাণিজ্য মেলা হয়েছে, সবাই বাণিজ্য মেলা টাকা খরচ করছে, আমার প্রোডাক্ট কিনে নেয়, নানা কথাবার্তা। নো, এটা নিজের জীবন থেকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। সবচেয়ে মজা হলো আরেকটা থিওরি, যেমন আমার কলিগরা যখন বলছে যে মার্কেট খারাপ, কত পার্সেন্ট খারাপ আন্দাজে আমার কাছে বলতে পারতো না, কারণ আমার কাছে ডিজিটে কথা বলতে হবে, লজিকে কথা বলতে হবে। সে 20%, তার মানে আমি বলছি আমাদের মার্কেট শেয়ার কত? 10%।
তাহলে 100% থেকে 10% মার্কেট নিতাম। তাহলে এখন মার্কেট 20% খারাপ মানে হচ্ছে 80% মার্কেট। তাহলে 80% মার্কেট শেয়ার থেকে 10% নিলে কত হয়? এখানে 10 থাকবে না, এখানে 12-13 হবে। আপনাকে এখন প্ল্যান করতে হবে 12-13% অনুযায়ী, এবং আপনার এফোর্ট 12-13 না, এটা 15 বা 16% এফোর্ট দিতে হবে। ওটা ল্যান্ড করবে এসে 12-এ। অন্য কম্পিটিটর কোম্পানি কি করবে আমি জানি না, আমার এফোর্ট এরকম দিতে হবে। আমি দেখেছি এরকম আনইউজুয়াল টাইমে হয়ে গেছে। তার জন্যে আমার এন্টায়ার 33 বছর জীবনে একটা ওয়ান্ডারফুল সাকসেস আমার কলিগরা এনে দিয়েছিল। সেটা হচ্ছে 2014 সালে যখন এই যে পেট্রোল বোমা টোমার যে ঘটনাগুলো ঘটছিল, তখন মার্চ পর্যন্ত একটা গাড়ি বিক্রি হয়নি, টার্গেট 100% রয়ে গেছে। আমি কলিগদেরকে নিয়ে বসলাম, আমার ম্যানেজমেন্ট ছিল প্রচণ্ড কনসিডারেট, সব কিছু ওনারা বুঝেন, স্টিল দেন আমি অপারেট করি, ওনারা হাত দিতেন না। এর মধ্যে কলিগদেরকে নিয়ে বললাম যে আমাদের জীবনে একটা বিশাল অপরচুনিটি আসছে, হ্যালির ধূমকেতু যেমন 70 বছর পরে আসে, আমাদের জীবনে একটা আসে, জানি না আর জীবনে পাবো কিনা, আপনারা বলেন এই অপরচুনিটি নেবেন কিনা। স্যার কি? ওই যে আমার হাতে 100% টার্গেট, 75% টাইম, একটা কোয়ার্টার চলে গেছে। এই ঘটনা যদি আপনি ঘটায় ফেলতে পারেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কেউ করবে না, এই ইন্ডাস্ট্রিতেও আপনার দেখবেন আপনার অবস্থান কোথায় যায়, যে টিম কি করে এটা করলো। আমি আপনাদেরকে যত রকম হেল্প করবো আমি করবো, আপনার প্ল্যান করে স্যার করবো। বললাম যে টিমটাকে ওই যে এনগেজমেন্ট বা টিমের যে সাউন্ড রিলেশনশিপ যেটা তৈরি করা ছিল, তো আমি 10-এ জয়েন করেছি, 14-র ঘটনা এটা। আমি আপনারা আপনাদের রুমে যেয়ে বসেন, মিটিং করেন, প্ল্যান ডেভেলপ করেন, আমার সামনে দরকার নেই, আমার সামনে প্ল্যান নিয়ে আসেন, আর কি অ্যাসিস্ট্যান্স লাগবে বলেন, আমি আমার অথরিটি যা আছে দিব, আমার টপ ম্যানেজমেন্টের কাছ থেকে দিব। ইভেন বলবো আইসারকে, দিল্লিকে বললে দিল্লিকে আমি বলবো যে মিস্টার তরুণ আরোরা আমাকে এটা দিতে হবে, দাও, কারণ তারাও জানে বাংলাদেশে কি হচ্ছে। যাই হোক, ওরা প্ল্যান করে নিয়ে আসছে, আমার যে অ্যাসিস্ট্যান্স দেওয়ার আমি দিয়েছি। আনবিলিভেবল এটা ছিল, ডিসেম্বরের 31-এর আগে ডান। কোনো একজন মানুষ যিনি কেন যেন আমার কারণে একটু অস্বস্তি বোধ করতেন, কারণ হি ওয়াজ দ্য কিং দেয়ার, মাই প্রেজেন্স মেড হিম আনইজি। তো ওই দিনই আমার মনে হয় 4 বছর পরে উনি বলে ফেললেন, জিলানি আপনি এটা কীভাবে করলেন, আমি হতে পারতাম না। হি ওয়াজ ইন চার্জ অফ দিস ডিপার্টমেন্ট, পরে আমার দায়িত্বে আসে। তখন মনে মনে বললাম যে আমি তো কাজ দিয়ে কথা বলবো, মুখ দিয়ে কথা বলবো না। তো এবার তো আপনি বললেন যে আমি হলে পারতাম না, আপনি তো পারছেন। আমি দেখেন আমি পারি নাই, আমার এই কলিগরা করেছে, থ্রু দ্য হোল কান্ট্রি কলিগ ডিস্ট্রিবিউশন হয়ে যারা যারা সবাই মিলে করেছে, আমরা মিলে করেছি কাজটা। এই যে ব্যাপারটা সে যে এই যে কোনো পারফরমেন্সের আনকন্ট্রোলেবল ভেরিয়েবল বাদ। নোয়াখালী অঞ্চলে বন্যা হয়েছে, কিছু করার নাই আমার, আমি দেখি কতটুকু আনতে পারি, বাকিটা কোন কোন জায়গা থেকে আনা যায়। এটার জন্য তো লিডারকে আসলে সাফিসিয়েন্ট নলেজ দরকার, এক্সপিরিয়েন্স দরকার, স্কিল দরকার, ডিসাইসিভনেস, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলা দরকার, অনেক কিছু এগুলো দরকার আছে। আমি অ্যানেকডট বা এই এক্সাম্পলগুলো এই জন্য বললাম, আমি করেছি বা আমার কলিগরা করেছে তা না। আসলে বর্তমানে যারা লিডারের পজিশনে আছেন, যারা আগামীতে লিডারশিপ পজিশনে আসবেন, তারা এটা শুনে আমার কিছু ধারণা নিতে পারবেন যে এভাবে হলে হবে, কিতাব পড়ে হবে না। আর ওই একটা চেয়ার দিয়ে দেওয়ার পরেই আমরা আর তোমরা রিমোট কন্ট্রোলে আমি ম্যানেজ করব টিম, এটা কোনোদিনও হবে না, এই লিডারশিপ হবে না কোনোদিনও। ইভেন আমি বাই দ্য বাই বলে ফেলি, এখন সনি গ্রুপের প্রতিষ্ঠাতা আকিও মরিতা, একটা চমৎকার বই আছে, তো ওনার বইটা আমি চেন্নাইতে বসে বইটা কিনে পড়ে শেষ করে ফেলেছিলাম। তো উনি জাপানে অফিস করে ফ্লাইট ধরে রাতে ঘুমাইছেন প্লেনে, আমেরিকাতে সে হাজির, ফ্যামিলি ব্যবসা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ধ্বংস হয়ে গেছে, বলতে ব্যবসা নাই, ওনটা তখন প্রথম টেপ রেকর্ডার আবিষ্কার করে। একটা টেপ রেকর্ডার ওজন 10-12 কেজি ছিল, এবং ওইটা নিয়ে ওই সময় প্রচুর পরিমাণে এই যে টাইপরাইটার বা এই ধরনের মানুষজন অভাব ছিল, কোর্টের সামনে যে ওইটা মানুষ ডেকে বলতো যে আমরা একটা জিনিস আবিষ্কার করি, আসো তুমি কথা বলো, আমি টেপ করি, তোমার কথা শোনা যাবে। এইভাবে করে করে কোম্পানির চেয়ারম্যান এইভাবে করে করে মানুষকে কাছে প্রচার করেছে, এই সেই সনি। এবং উনি যেটা করলেন যে এইভাবে করে জাপানে মার্কেট না, রাতে ঘুমাইছেন বিমানে, সকালবেলা আমেরিকা যে শেয়ার মার্কেট ওপেন হচ্ছে আমেরিকা, তখন যে উনি আবার আমেরিকাতে অফিস করা শুরু করেছেন। এরকম নাম্বারস অফ এক্সাম্পল আমরা জানি, যারা প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল লেবার দিয়েছেন, এবং এদেরকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারে না। আল্লাহ চাইলে ওদেরকে ব্যর্থ করে দিবে, আর পৃথিবীর কোনো মানুষ করতে পারে না, এটা আমার বিশ্বাস। এবং আমার ব্যক্তিগত জীবনে দেখছি, কারণ আমার মতো একটা মূর্খ মানুষ যে আমি অটোমোবাইলের কিছু জানি না, এখন কিন্তু ওই ইঞ্জিন থেকে ড্রাইভ লাইন বা ডিফারেন্সিয়াল পর্যন্ত পুরো লাইন যে কোনো ইঞ্জিনিয়ারে পড়াইতে পারি। আমি যখন আকিদে ছিলাম, বাইদে ভাই বলি যে ওদের তো বিশাল ফ্লিট, তো ওইখানে গাড়ি অনেক সময় অফ রোড হয়ে যায়। এখন ডিস্ট্রিবিউশন সেলসের লোক বলে স্যার গাড়ি পাই নাই বলে আমার হয়নি, টার্গেট হয় নাই, গাড়ি পান নাই, কমার্শিয়ালকে জিজ্ঞেস করি, বলে যে এই অবস্থা, তারপরে চলে আসো।
এই যে ইঞ্জিনিয়ার ছিল তাকে যখন খুঁটে খুঁটে প্রশ্ন করেছি আমি গাড়ি নিয়ে, কখন অ্যাক্সিডেন্ট হয়েছে, কেস হয়েছে কিনা, গাড়ি পার্টস কোথায় পাওয়া যাবে, পুরো ধুলাইখাল, পুরন ঢাকা নাকি চিটাগাং নাকি চায়না থেকে আনতে হবে, গাড়ি অফ রোড এতদিন কেন থাকলো, অন রোড হলো না কেন, প্রবলেমটা কোন জায়গায়, আমি এমনভাবে তাকে প্রশ্ন করেছি, সেই ইঞ্জিনিয়ার কি বলবে, সে তো দেখছে যে না আমার কিছু করার নাই। এরপরে তাকে একেবারে আলিফের মতো সোজা হয়ে কাজ করতে হয়েছে, এবং ওই গাড়ি সোজা হওয়ার কারণে আমার সাপ্লাই চেইন সোজা হয়েছে। সাপ্লাই চেইন সোজা মানে তার টার্গেটটা ঠিক হয়েছে। এই যে ছোট ছোট নলেজগুলো কোন জায়গায় যে কাজে লাগবে বলা মুশকিল। এবং আমার সর্বশেষ মানে কেনা বই যেটা মানে ইন্ডাস্ট্রি রিলেটেড, সেটা হচ্ছে অটোমোবাইলের উপরে। তা বাংলার একটা বই কিনেছিলাম, আমার মনে আমার তাকে আছে ওইটা শেখার জন্য। যদিও আমাকে টেকনিক্যাল নলেজ দরকার নেই, কিন্তু আমি তো সেল করতে যাই না, স্টিল আমার মিনিমাম গাড়িতে ওই ইঞ্জিন থেকে মানে কিভাবে কি বলে ইগনাইট করার পরে ব্যাটারি থেকে শুরু করে ট্রান্সমিশনটা, এন্টার ট্রান্সমিশন লাইনটা আর কি, ক্লাস প্লেটেড জ্বলে গেছে, এটা ওটা সেটা কত রকম কথা বলে, এটা ভাঙছে সেটা ভাঙছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আমি ছোট ছোট করে যতটুকু শিখেছি ওইটুকু যথেষ্ট। অ্যাকচুয়ালি যে কোনো ইন্ডাস্ট্রিতে টপ পজিশনে গেলে নাবডি রিকোয়ার্স টু, আর একটা কথা লিডারকে বলে দিই, কোনোদিনও এন্ট্রি লেভেল থেকে শুরু করে মাঝামাঝি সময় রিজিওনাল ম্যানেজার বা আপ পজিশনে অনেক সময় টেকনিক্যাল নলেজ কাজে লাগে। এর উপরে যে সব রাখছে ম্যানেজমেন্ট এবং লিডারশিপ, এসব কিছু লাগে না। আমার ফার্মাসিউটিক্যালের ওই কোনো কিছুর অ্যাবজর্পশন কি, এক্সক্রিশন কি, মোড অফ অ্যাকশন কি, এটাও জানা দরকার নেই, অথবা ওখানে গাড়ি কিভাবে চলে, কি হয় না হয়, এটা জানা দরকার নেই। আমার জানা দরকার হচ্ছে অপারেশনটা, ইন্টার অপারেশনটা ভালো করে জানা দরকার। এই জায়গাটায় মানুষজন শেখে না বলে একটা ভার্টিক্যালে দেখবেন সেও অনেক দূর চলে গেছে প্রমোশন পেয়ে, আর কিছুই শেখে নাই, যে কারণে তার সিও হওয়া হয় না। এই বাংলাদেশের ছেলেমেয়েরা যে সিও হতে পারে না, তার কারণ একটাই, বটম লাইন বোঝে না। জিপিএনপি কিভাবে বের করতে হয় ও জানে না। ওই যে এমবিএ সার্টিফিকেট তো 2-4টা ইউনিভার্সিটি ছাড়া আমি সরি বলতে গেলে বিক্রি হয়। কারণ আমি জিজ্ঞেস করে দেখি, কয়েকটা ফ্যাক্টর দিয়ে বলি এটার বের করেন তো, ব্রেক ইভেন পারে না। তো সে এমবিএ করে যদি সে ব্রেক ইভেন বের করতে না পারে, তার কোম্পানি চালাবে কিভাবে? তার মালিক তো খালি বলবে যে ভাই আর কতদিন, ব্রেক ইভেন কবে, প্রফিট কবে আসবে? প্রফিট বার করার তো নানা রাস্তা আছে, শুধু সেল করে তো প্রফিট করা যায় না, আরো অনেক রকম রাস্তা আছে। মিনিমাম 10-12টা রাস্তা দিয়ে একটা কোম্পানিকে প্রফিটেবল বানানো যায়। এটা তো আমার কলিগকে শিখতে হবে। এইচআরএ থাকেন, সেলসে থাকেন, কমার্শিয়াল ইনডোরে থাকেন, ফ্যাক্টরিতে থাকেন, আপনাকে কিন্তু এন্টায়ার বিজনেস অপারেশনটা শিখতে হবে। জি না, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি খুব বেশি প্রশ্ন করি নাই, খুব তন্ময় হয়ে কথা শুনতেছিলাম। বিশেষ করে মজা লাগতেছিল যে আপনার প্র্যাকটিক্যাল লাইফকে ইন্টিগ্রেট করে করে যেভাবে আপনি লেসনগুলোকে আমাদের সামনে আনলেন, এবং এই যে জিনিসটা লিডারশিপ, ম্যানেজার্স, এটার ভূমিকা, এটার গুরুত্ব নিয়ে লাস্টে যে কথাটা বললেন, এই সিমিলার জিনিস আমার টিমকে আমি বলতেছিলাম যে আমরা বাংলাদেশে রচনা বইতে আমার জীবনের লক্ষ্য রচনার মধ্যে পড়ি যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, মোস্টলি ডাক্তার বা টিচার, এর বাইরে কিছু নাই। রাইট। তো রিসেন্টলি আমরা এটা একটা টার্গেট হিসেবে নিয়েছি যে আমরা আরো 2টা টপিক এই রচনা বইতে যাতে ঢোকে, এটার জন্য একটা বুদ্ধি চিন্তা করতেছি। কিছু পাবলিশারের সাথে কথাও বলছি যে আমার জীবনের লক্ষ্য রচনার কয়েকটা ভার্সন থাকুক, কারণ তা না হলে তার মাথার ভিতরে এই যে ম্যানেজার হইতে হবে, লিডার হইতে, বিশেষ করে ম্যানেজার শব্দটা নিয়ে আমি কথা বলতেছিলাম। আর কেউ যদি বলে আমি ডাক্তার হব, সবাই হ্যাঁ ওয়েল ঠিক আছে বুঝছি। কেউ যদি বলে আমি ম্যানেজার হব, ইট ডাজন্ট মেক সেন্স টু লট অফ পিপল। বাট একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার মানুষের লাইফে যা ভ্যালু অ্যাড করে, যতটুকু ইনফ্লুয়েন্স রাখে, একটা ম্যানেজার তার কত বেশি ইনফ্লুয়েন্স করে। যে আমার একটা ডাক্তারের সাথে সারা বছর ইন্টারাকশন কি, অসুস্থ হয়েছি, গেছি, কয়েক মিনিট দেখছে, দ্যাটস ইট। বাট একটা ম্যানেজার মানে কি, তার আন্ডারে যে এক্সিকিউটিভরা আছে, ডে ইন অ্যান্ড ডে আউট প্রত্যেকটা দিন তার সাথে যতক্ষণ জাগ্রত আছে, তার মোস্ট অফ দ্য টাইম তার অফিসে কাটাচ্ছে, যা ফলে ওই লোকটার লাইফ তার ম্যানেজার হেল বানাই দিতে পারে, আর ওই লোকটার লাইফকে সে সুন্দর গুছাই দিতে পারে। এবং প্রতিষ্ঠানগুলো যে বড় হয়, অ্যাবসলিউটলি যে এন্টারপ্রেনার যে ভিশনটা দেখছে, সে না ভিশনটা দেখছে, বাট ট্রুলি ডে টু ডে অপারেট করে এই কোম্পানিকে দাঁড় করায় কে? দ্য ম্যানেজার্স। তাহলে চিন্তা করেন, টুয়ার্ডস দ্য ইকোনমি, স্টার্টিং ফ্রম দ্যাট টু একটা ইন্ডিভিজুয়াল তার লাইফকে ফুলফিলিং করা, কত বিশাল একটা দায়িত্ব ম্যানেজারের হাতে। হোয়ারএজ আমাদের টোটাল জাতিগত আলোচনার ভিতরে ম্যানেজার যে একটা কিছু, এটা নাই। এবং যে কারণে আমরা এখন দেখেন এটা নিয়ে হতাশ ফিল করি যে ভাই পাশের দেশ, এই দেশ, সেই দেশের লোকজন বাংলাদেশে ম্যানেজার হয়ে বিলিয়নস অফ ডলার নিয়ে চলে যাচ্ছে। ইভেন এখন ইনকামিং আউটগোয়িং অনেক সময় আমাদের প্রায় কাছাকাছি হয়ে যায়, যে আমাদের বাইরে 1 কোটি লোক যা পাঠায়, এইখান থেকে আবার কিছু ম্যানেজাররা সেটাকে নিয়ে যেতে। এইখানে ইভেন আমাদের যেমন গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা যদি আমরা দেখি, লট অফ ম্যানেজার্স আর দেয়ার যারা বাইরের দেশ থেকে আসা। তো আমাদের এখানকার যারা এন্টারপ্রেনার, তাদের কি ঠেকা পড়ছে যে বেশি বেশি টাকা দিয়ে বাইরের দেশের লোক রাখা? বিকজ আমরা ভেবে গ্রো করি না, এটা আমার মেনে নিতে হবে। আমি যখন এটার গুরুত্ব বুঝবো, যখন বুঝবো, এবং আমাকে বুঝতে হবে যে এইটা গ্রো করার বিষয়, এটা লার্ন করার বিষয়। আমরা জাস্ট মনে করছি যে ইটস জাস্ট কমন সেন্স,
মানুষ চালাই ফেলবে একটা কমন সেন্স দিয়ে, তাহলে সারা পৃথিবীতে এত লোক মিলে এত রিসার্চ এমনি এমনি করলো। তো আপনার এই আলোচনার মাধ্যমে আমি আসলে এই কথাটুকু একটু অ্যাড করলাম এই জন্য যে ম্যানেজার হওয়া যে কত বড় একটা বিষয় এবং কত নবেল একটা বিষয়, এবং সেই সাথে কত একটা শেখার যে বিষয়, আই থিঙ্ক আজকের আলোচনা থেকে কিছুটা হলেও মানুষের সেই আন্দাজটা আসবে। তো আমরা আশা করি আমরা যে অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখি, উইদাউট দ্য ম্যানেজার্স হু উইল ক্রিয়েট ইট, নাহলে এটা জাস্ট কথার কথা যে ভাই অন্যরকম না। সো আমাদের উই নিড পিপল লাইক দ্যাট। সো দর্শকরা, আপনারা আজকে আমাদের আলোচনা থেকে অনেক কিছু শুনলেন, এবং প্রত্যেক পর্বের মতো আজকেরও আমাদের সেম ঘোষণা, পুরো আলোচনা থেকে আপনারা কি শিখলেন, আপনারা এখান থেকে কি গ্রহণ করলেন, আপনারা কমেন্টে লিখে জানাবেন। এবং সেখান থেকে কমেন্টগুলো পড়েও কিন্তু আবার অনেকে যারা ফুল ভিডিও দেখবে না, তারাও কিন্তু এখান থেকে অ্যাটলিস্ট কিছু বেনিফিট নিতে পারবে। আর যাদের কমেন্টগুলো সবচেয়ে বেশি কার্যকরী হবে, সুন্দর হবে, তাদের থেকে কয়েকজনকে আমরা পুরস্কৃত করব। তো আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে যাতে আমরা সবাই শিখি এবং আমল, দ্যাট ইজ এটাকে অ্যাকশনে কনভার্ট করি, সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।